আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা আমাকে চিনেন এবং এবং ভালোবাসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসেন আমরা আজকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাই, যে ভিডিও আপনাদের অসংখ্য প্রবলেমের সমাধান করে দিবে। আমরা তো এই পর্যন্ত 2 থেকে 3 হাজারের উপর বোধহয় গাইডের ভিডিও ছাড়ছি। যত রকমের একটা গাইডের দোকানে আপনি পিয়ন বলেন, স্টাফ বলেন, অফিসার বলেন, সেখানে 5 বছর খেটেও যেটা না শিখবেন, অথবা শেখার মতো আপনার সুযোগ হবে না, অথবা মালিক আপনাকে শেখাতে চাবে না, অথবা কাস্টমার হিসেবে লক্ষ লক্ষ টাকার মাল নেবেন 2 বছর 5 বছর, এই দোকানদার ওই দোকানদার, ইউটিউবের এই ভিডিও, অমুকের ফোন নাম্বার, এইসব ম্যানেজ ট্যানেজ করে দৌড়াদৌড়ি করে মাথা টাথা নষ্ট করে 5 বছর পার হয়ে যাওয়ার পরে যখন দেখবেন আপনি জিরো, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুই শিখতে পারেন নাই। কারণ আপনি ওই যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াইছেন। তো খুব আফসোস লাগে যে আমার ভিডিও ফার্স্ট টু লাস্ট খাতা কলম নিয়ে নোট করে করে যারা না দেখেন অথবা না শিখেন, তারা জীবনে গাইডের ব্যবসায় কিছু করতে পারবেন না। অনেক মুরব্বী আছেন যারা 20 বছর গাইডের ব্যবসা করেছেন। আপনার এলাকায় হয়তো বা আপনাকে এক নামে সবাই চিনে, অমুক বট গাছের তলায় বসেন, অমুক বাস স্ট্যান্ডের পাশে বসেন, কিন্তু 20 বছর পরে যে আপনি আপনার গা হাত পা, লুঙ্গি, স্যান্ডেল সব কিছুর দিকে তাকায় দেখেন আপনি জিরো। এর অর্থ আপনি যা শিখছেন সবই ছিল ভুল। যেমন আমি বলি, একটা মেয়ে মানুষ অনেক জানে, অনেক বুঝে, বিশাল জ্ঞানী, বিশাল বুদ্ধিমান, বিশাল তর্ক জানে, বিশাল তার কমন সেন্স, বিশাল তার অমুক, দিন শেষে কি? দিন শেষে বাপ মার কথায়, বান্ধবীর কথায়, বোনের কথায়, কাজিনের কথায়, বুদ্ধি পরামর্শে করে টোরে জামাইকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে যায়, সংসার করতে যায়, লাস্টে লাথি চড় খেয়ে নিজের ঘরে এখন একা পৌঁছতেছে। ওই বাইয়ের সংসারে যে কার্যে বেরিয়ে হয়েছে না, বাপ মা যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ জমিদারের মতো ছিল, এখন কি হয়েছে বাপ মা নাই, এখন কোনো ইনকাম নাই, এখন ওই অনলাইনে কি হয়েছে 1,000 2,000 প্রবাসী দেশি বন্ধু বান্ধব এগুলো বানায় টানায় একটু বিভিন্ন নাটক টাটক করে 2-4 টাকা কামাই করার ধান্দা। কিন্তু দিন শেষে কি? দিন শেষে সে জিরো। আবার দিন শেষে তার কাছে যদি জিজ্ঞাসা করেন আপনার সার্টিফিকেশন কি, অনার্স মাস্টার্স লেখাপড়া জানা, কোন একটা কোম্পানিতে 3 মাস চাকরিও করেছে, এরকম ঘটনা তার জীবনে আছে, কিন্তু ফলাফল কিন্তু জিরো এবং মর্মান্তিক। তো আমার ভিডিও দেখতে গেলে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আমি যে কথাগুলো বলছি এটাতে যে আপনার পার্সোনাল কারো কিছু নেওয়ার প্রয়োজন, আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে, প্রায় 5.5 কোটির মতো। সেইটা এমন না যে আমার সাপোজ আমার বোন অথবা আমার শালিকা অথবা আমার বান্ধবী কে একজন ডিভোর্সে আছে, এর অর্থ তাকে আমি ইনসাল্ট করছি, নো। আমি সমাজের 80% মানুষের কথা বলতেছি, এখানে ব্যক্তিগত নেওয়ার কিছু নাই। তো আসেন আমরা আজকে এই গাইডের জগৎ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখি, যেগুলো কেউ কোনোদিন আপনাকে শেখাবে না। গাইডের ব্যবসাটা কি? গাইডের ব্যবসাটা আপনারা অলরেডি জানেন, যে বিদেশে ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়। আর সেই উদাহরণটা বলার জন্য, সেই সেম একটা কাপড় গাইডের থেকে, জাপানি গাইডে পাওয়া একটা এ গ্রেডের শার্টের গাইড থেকে, অথবা এ বি গ্রেডের একটা শার্টের গাইডের থেকে পাওয়া একটা শার্ট আমি এখনই পরে আছি, যেটা পরে আমি একদম কমফর্ট ফিল করতেছি, এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় এটা আমি পরে যেতে একদম কমফোর্টেবল। আর এটার ফেব্রিক্স থেকে শুরু করে সব কিছু এত মজার, মানে সারাদিন জামা খুলতেই মন চায় না, এত শান্তির। কারণ এই কাপড়টা তো খুব দামি জায়গা থেকে যে ব্যবহারকারী সে কিনেছিল, এরপর ফেলে দিয়েছে 2-4 বার ব্যবহার করে, তারপরে ওটা বিদেশে ওয়াশ হয়েছে, তারপরে গাইটের মধ্যে ঢুকছে, জীবাণুমুক্ত হয়েছে, এরপর আমাদের দেশে আসার পরে আমরা আবার এটাকে ওয়াশ টোয়াশ করে জীবাণুমুক্ত করে আয়রন করে তারপরে আমরা ব্যবহার করি। তো হয়তো এই শার্টটা যে শোরুমের থেকে কিনেছিল, বাংলাদেশ টাকার মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা একটা দাম পড়েছিল, আমি গাইটের মধ্যে পাইলাম কত? 80 টাকায়। এরপর ওয়াশ আয়রন টায়রন সব মিলে আমার খরচ হলো 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এ তো ক্লিয়ার। 130 টাকা, 10,000 টাকা দামের শার্ট পরতেছি। আর এইটাই হচ্ছে গাইটের ব্যবসার মজা, অর্থাৎ ব্যবহারকারীর মজা। এখন ব্যবসায়ীরা এইভাবে আপনার মাল পায়,
মাল পাওয়ার পরে সেটাকে সুন্দর করে আয়রন ওয়াশ করে দেখে যে এটা নতুন বলে চালায় দেওয়া যাবে কিনা। যত বেশি নতুনের মতো থাকবে তত হাই কোয়ালিটি শোরুমে যাবে, আর যত কম কোয়ালিটিতে হবে তত সেটা গ্রামগঞ্জ, হাট বাজার এইসব জায়গায় যাবে। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কেমন। ওই যে আমরা একটা কথা বলি না, যে কথা বলার আগে নিজের গা হাত পার চেহারার দিকে তাকাইতে হয়, নিজের যোগ্যতার দিকে তাকাইতে হয়, নিজের ফ্যামিলির দিকে তাকাইতে হয়, নিজের ক্ষমতার দিকে তাকাইতে হয়, তারপরে বড় বড় ডায়লগ অথবা ছোট ছোট ডায়লগ মারতে হয়। তো বিষয়টা ঠিক সেরকম, যে আপনি মালটা কোথায় বিক্রি করবেন এবং আপনার চারপাশে কাস্টমারটা কেমন, তার ক্যাপাসিটি কি, তার চয়েস কি, তার মানসিকতা কি, সে মাসে কয়টা কাপড় কিনে, এই সব কিছু আপনি যে এলাকায় ব্যবসা করতে চান, যে পয়েন্টে ব্যবসা করতে চান, ওই পয়েন্টে দাঁড়ায় আপনাকে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে। যেমন একজন রাজনীতিবিদ যখন স্টেজে ওঠে তখন সামনের পরে সবগুলো জ্ঞানী গুণী বাপের বয়সী দাদার বয়সী মানুষকে চোখ বন্ধ করলে ফিল করতে পারে যে এরা সবাই শিশু, এরা আমার স্টুডেন্ট, আমি যা পড়াবো সেটাই রাইট আর রং। আর এই ফিল নিয়ে যখন কেউ কথা বলে তখন সে লিডার হয়ে যায়। আর এই ফিলটা যার না হয় সে স্টেজে তোতলাবে, হ্যালো 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 100টা ভুল বলবে, তারে কেউ মানবে না, উল্টে আরো তার ভাষণ শেষ হবে হাসাহাসি করবে যে পাগল আসছিল ভাষণ দিতে, তো মাইক বোধহয় জীবনে প্রথম ধরছে। অর্থাৎ তার মধ্যে লিডারের কোয়ালিটি কম। আর যার লিডারশিপের কোয়ালিটি নেই সে কোনোদিন মন্ত্রী এমপি হবে? অসম্ভব, কোনোদিন হবে না। তাহলে আপনি যখন ব্যবসা করবেন আপনাকে সবার আগে চোখ বন্ধ করে ফিল করতে হবে, আমি কথার কথা কুমুদিনী, টাঙ্গাইলের কুমুদিনী গার্লস কলেজের সামনে এখানে ব্যবসা করব এবং এখানে আমি নেতা হওয়ার জন্য জন্মাইছি, অর্থাৎ টাকাওয়ালা ব্যবসায়ী হওয়ার জন্য জন্মাইছি। চোখটা বন্ধ করে আপনাকে ফিল করতে হবে। এরপর কুমুদিনী স্কুল থেকে, কলেজ থেকে ডান দিকে গেলে কোন রাস্তা, বাম দিকে গেলে কোন রাস্তা, এরপর অপোজিটে যে গলিটা ঢুকে গেছে ওখানে কি কি আছে, এরপর কুমুদিনী স্কুলের ডান পাশে, কলেজের ডান পাশে পিছন সাইডেতে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা কোন আবাসিকে যে মিশছে, বাম দিকে যে ভাঙাচোরা রাস্তাটা নামছে ফটোকপির দোকানের পাশ দিয়ে ওইটা কোন দিকে গেছে, ওই অঞ্চলে কি মানুষ বাস করে, আর এই কুমুদিনী কলেজে কয়টা জেলা অথবা কয়টা থানা, কয়টা গ্রামের মেয়েরা পড়াশোনা করে, টোটাল এভারেজ কত স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ক্যাপাসিটি কি, এদের ফ্যামিলি স্ট্যাটাস কি। মানুষ যত গরিব হয় তত সে টকটকে চকচকে রং খুঁজে, আর যত সে বড় লোক লাক্সারি হয় তত হালকা রং খুঁজে, যেমন সাদা, ক্রিম কালার, বিস্কিট কালার। তাহলে এই কুমুদিনী কলেজে কত পার্সেন্ট মেয়ে গ্রামগঞ্জ হাট বাজারতে আসতেছে, তারা চুমকি, তারপরে টকটকে লাল নীল সবুজ হলুদ ফুল পাতা এগুলো পছন্দ করবে। ওকে ফাইন, আমার গেম বোঝা হয়ে গেছে। এবার দেখলাম কুমুদিনী কলেজে 2500 স্টুডেন্ট অথবা 5000 স্টুডেন্ট আছে। ওকে, এরপরে 10টা থানা, 20টা গ্রাম কাভার। টোটাল এই 20টা গ্রামের মেয়েরা এবং এদের যত গার্ডিয়ান এই বাচ্চাদের নিতে আসতে, নিতে দিতে, তারপরে দেখা করতে, হোস্টেলে দেখা করতে আসে, এই সবগুলো কাস্টমার অথবা সবগুলো মানুষকে এক জায়গায় দাঁড়ায় পাচ্ছি কুমুদিনী কলেজের সামনে দাঁড়াইতে। এখন গেটের সামনে কি দাঁড়াইতে পারবো? গেটের সামনে একটা 3 কোণার মতো জায়গা, আর বাম সাইডে একটু উঁচু জায়গা, আর অপোজিটে একটু মার্কেটের মতো। ডান সাইডে গেলে আপনার বিআরটিসির অফিস, ডান সাইডে। অপোজিট সাইডে একটু ওই সরকারি খাস জমি, ওই নর্দমার মতো। বাম সাইডে অপোজিট হচ্ছে মার্কেট, আর বাম সাইডে উঁচু একটা কাঁচা বাজারের জন্য অথবা ওই বিভিন্ন দোকানদার, চা দোকান টোকান বসার জন্য একটা খোলা জায়গা। তাহলে খোলা জায়গায় বসবো আর হচ্ছে অপোজিট জায়গায় বসবো। আর কলেজের গেটের সামনে যে 3 কোণা জায়গা বট গাছের তলায়, ওখানে বসা যাবে না। ওকে ফাইন, পিকচার আউট হয়ে গেছে, ব্রেনের মধ্যে খেলা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে বাংলাদেশে যত হাজার মহিলা স্কুল কলেজ, ছেলেদের স্কুল কলেজ আছে, আপনি খালি আপনার ওই কোন কলেজের সামনে আপনি মাল বেচতে চান আমাকে বলবেন, আমি একদম চোখ বন্ধ করে আপনাকে একদম প্রতিটা মাটির দলা বলে দিব। তাতে হতে পারে একদম বরগুনা, ঝিনাইদহ, ওই ঝালকাঠি, পটুয়াখালীর একদম লবণচনার পাশের কোনো জায়গা, হতে পারে টেকনাফ, হতে পারে উখিয়া, হতে পারে সিলেট, হতে পারে আপনার মৌলভীবাজার, হতে পারে নেত্রকোনা, হতে পারে শেরপুর জামালপুর, হতে পারে আপনার পঞ্চগড়, বোদা, তারপরে আপনার দিনাজপুর, রাজশাহী, জয়পুরহাট, হিলি বর্ডার। বাংলাদেশের যে প্রান্ত বলেন সেই প্রান্তে খালি আমাকে বলবেন অমুক জায়গাটা মাল বিক্রি করতে চায়। আমি চোখ বন্ধ করে জাস্ট 1 মিনিট মনে করব, কারণ অনেক সময় অনেক কিছু মনে থাকে না।
ঠিক কোন গাছের নিচে, কোন দেয়ালের সামনে, কোন কোনাটায়, ওই দেয়ালের কোন জায়গা ভাঙা আছে, একটু খাস করা আছে, সেই জায়গায় বসে আপনি মাল বেচতে পারবেন। আমি আপনাকে চোখ বন্ধ করে বলে দিব, টেনশনের কোনো কারণ নাই। এবং আপনারা গত 2 বছর লক্ষ্য করে দেখছেন, আমরা প্রতিটা শহর, যেমন 3 দিনের ভিজিট করে 5-7টা জেলা, 3 দিনে অক্লান্ত পরিশ্রম করে 5-7টা জেলা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপরে পীরগঞ্জ, তারপরে আপনার যতগুলো আপনার জেলা থানা আছে, প্রতিটা জায়গায় যে রিক্সা নিয়ে ঘুরি আর ভিডিও করে করে কোন কোন পয়েন্টে কি কি মাল বেচার সম্ভাবনা আছে সেই শহরের ভিডিও দেখাই। তো 2 ঘন্টা একটানা ভিডিও দেখে অনেকে পাগল হয়ে যান যে এই বেটার তো কোনো কাজ নাই, কাম নাই, এই আইসে আমাদের বগুড়ায় 2 ঘন্টা 17 মিনিট ধরে সারা দুনিয়ার ডাস্টবিনের থেকে শুরু করে রাস্তার পাশে কোথায় কি খালি ভিডিও করছে। আরে এটা তো আমাকে বগুড়ায়, আমরা চিনি না, আমারে চিনানোর কি আছে? কিন্তু ওই 2 ঘন্টার মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কিছু কিছু ব্যবসার লোকেশন, ব্যবসার পয়েন্ট, ব্যবসার ভিউ বের করে দিছি, এটা তো বোঝেন নাই। কারণ এগুলো দেখার মতো সময় আপনার নাই, মানসিকতা আপনার নাই, শেখার অবস্থা নাই। ঠিক আপনার ভাবির মতো, অর্থাৎ আমার ঘরে যে একটা পার্টি আছে, ঠিক আপনি হচ্ছেন আমার ঘরের মানুষের মতো, অসাধারণ জ্ঞানী গুণী, যা বুঝছেন বুঝছেন, এরপরে আপনার কিছু বোঝানো সম্ভব না। তো এই যদি হয় আপনার অবস্থা আর আপনার ভাবির অবস্থা, তাহলে তো আসলেই এটা খুব মর্মান্তিক, খুবই মর্মান্তিক। আজকে আমি মারা গেলে কালকে আপনার ভাবি কি করে খাবে? সে তো একটা ভিডিও দেখে নাই, একটা কিচ্ছু করে নাই। কালকে না পরশু দিনই রাস্তায় বসতে হবে, হ্যাডামগিরি করার কোনো সুযোগ নাই। যদি কিনা বাপের অনেক জমি জমা এগুলো যা আছে সেগুলো যদি বেঁচে কিনে না খায়, আর বেঁচে খাইলে কয়েকদিন চলা যায়, বাট নিজের যোগ্যতায় নিজের গুণে এই পৃথিবীতে টিকে থাকা এবং প্রতিদিন ইনকাম করে বেঁচে থাকা, এইটাকে বলে মানুষ, এটাকে বলা হয় মানুষ। তাহলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং চোখ বন্ধ করে অনেক কিছু ক্যালকুলেশন করার মতো কোয়ালিটি। আর এই জিনিসটাই হচ্ছে আমি শুধু খুঁজি, যে হোয়াট ইজ কল্ড ইন্টেলেকচুয়ালিটি। আপনার সার্টিফিকেট আছে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস আছে, আপনার শরীরের নামি দামি ঘড়ি, মোবাইল, আইফোন, ঘোড়ার ডিম, লেটেস্ট ল্যাপটপ, কত কিছু আপনার আছে, বাপের 6 তলা বাড়ি আছে, নিজের পার্সোনাল রুম আছে, এটা ছাড়া পারি না, ওইটা ছাড়া পারি না। কিন্তু আপনি কখনো কি লেখাপড়া করছেন, কি ধর্ম পালন করছেন, কি মানুষের সাথে কথা বলতেছেন, কখনো নিজে থেকে ফিল করার চেষ্টা করেন না যে মানুষটা এই কারণে আমার কাছে আসছিল, আমার এত প্রশংসা করছে, বেসিক্যালি সে তার স্বার্থে আসছিল। আমি তাকে উপকার করতে গেলে তার উপকার হবে, কিন্তু বিনিময়ে আমার কি হলো? আমার জীবনের সময় নষ্ট হলো। সো ওই উপকারটা না করে এমন উপকার করব যেখানে সে উপকৃত হবে, আমি উপকৃত হব। আর যদি দেখি খালি সেই উপকৃত হবে আর আমার কিছু হবে না, আমার খালি সময় নষ্ট হবে, হতে পারে সে বন্ধু, হতে পারে সে আত্মীয়, হতে পারে সে প্রেমিক, হোয়াট এভার, হতে পারে সে আপনার সন্তান, প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। সে তার স্বার্থে আপনার কাছে আসছে, আপনার স্বার্থ তো এখানে রক্ষা হচ্ছে না। কি স্বার্থ? বন্ধুত্ব, আত্মীয়তা, কাজিন, এ বালগোনার টাইম আছে? আপনি বিপদে পড়লে সে আপনাকে খাওয়াবে? খাওয়াবে না তো। বরঞ্চ বিপদে পড়লে হেল্প চাইলে বলবে যে ভাই আধা ঘন্টা আগে কইতি, আধা ঘন্টা আগে টাকা ছিল, এখন শেষ। এর অর্থ হচ্ছে পৃথিবীটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে। যে কাজ করে, যে কথা বলে, যে সময় নষ্ট করে 2 মিনিটেরও যদি কারোর সাথে মোবাইলে কথা বলেন, ওই কথার মাধ্যমে আপনার ফিউচার তৈরি হতে হবে, একটা বিজনেস আসতে হবে, ইনকাম আসতে হবে। তাছাড়া ওরকম কথা বলার দরকার নাই। কল তো হাজার হাজার আসে, হাজার হাজার। আর বেশি আপনার যদি কথা বলার ইচ্ছা, আমার মোবাইলটা খালি এসে একটু হাতে নিয়ে ধরে দেখেন, আধা ঘন্টার মধ্যে মোবাইলটা হাসলে ভেঙে চলে যাবেন যে ভাই এত ফোন যদি আসে তো একটা মানুষ কাজ করে কেমনে, সাধারণভাবে বাঁচে কেমনে? এটা তো পুরো অস্বাভাবিক একটা জীবন। তো এবার আসেন পার্ট বাই পার্ট, আপনাকে সাজাই দিচ্ছি, কিন্তু আগে আপনাকে শেখাচ্ছি, বিজনেস শেখাচ্ছি। কথা বুঝতে পারছেন? আমি আপনারা বাড়ি বানানো শেখাবো, আর বাড়ি বানানোর পরে সেটাকে আপনি বস্তির মতো করে থাকবেন, ওখানে মানসিক শান্তি পাবেন না, একটু ফুলের গাছ থাকবে না, একটা কাঁচামরিচ থাকবে না, একটা আপনার লেবুর গাছ থাকবে না, আর আপনি প্রতিদিন সকালে উঠে সবুজের সেবা করবেন না, অথবা চোখে সবুজ ফুল ফল দেখবেন না, ওরকম বাড়ি বানানোর দরকার নেই। তো হচ্ছে বস্তিতে থাকেন। আপনার বাড়ি বানানো শেখালাম, কিন্তু আপনাকে বাড়ি বানানোর পরে যে সুন্দর রুচিশীল একটা জীবন যাপন করতে হয়, সেই জিনিসটাই যদি আপনাকে অর্জন করা শেখাইতে না পারি, তো বাড়ি বানায় কোনো লাভ আছে? হচ্ছে বদি আছে না,
বদ্যির মতো ওই যে টং বিছায় মাঠের মধ্যে খোলা বাতাস, এসি লাগে না, নদীর পাড়ে এসি লাগে না, ওরকম রোমান্টিক ভাবে শুয়ে থাকেন। আপনারা বাড়ি বানানো শেখায় আমার কোনো লাভ নাই। তাহলে আশা করি আমার কথাগুলো ইন্টেলেকচুয়াল ভাবে বোঝার চেষ্টা করতেছেন এবং শিখতেছেন। এবার আসেন, গাইডের উপরে এত ভিডিও আমরা করে দিয়েছি, গাইড জিনিসটা কি সেটা আপনারা জানেন, সব কিছুই জানেন, কিন্তু কখনোই ভিডিওর ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখেন না এবং নোট করেন না, এবং কোন কোন পয়েন্টে আপনাকে হিট করেছি, কোনটাতে আপনাকে অপমান করে আপনাকে শেখাইছি, কোনটাকে থাপ্পড় মেরে আপনাকে শেখানোর চেষ্টা করছি, সেটাও পর্যন্ত শেখেন নাই। কারণ ভিডিও একটুখানি দেখেই টানাটানি শুরু করে দিচ্ছেন, অর্থাৎ ভিডিও দেখতেছেন আর একজনের সাথে ফোনে বদর বদর করতেছেন, তো আপনার লাইফে ভিডিও দেখার তো সময় নষ্ট। প্লিজ পা ধরে বলবো, আমার ভিডিও দেখার দরকার নেই, সময় নষ্ট করেন না। আপনি আমার ভিডিও দেখলে আমি কোনো ইউটিউবার না যে আমার ইউটিউব চ্যানেলের থেকে শুরু করে আমার ফেসবুকে বোধহয় 4000 ভিডিও হয়ে গেছে। 4000 রিয়েল ভিডিও। কত টাকা কামাই করা যায়? 1 পয়সাও কামাই করি নাই ফেসবুকে। কেউ যদি দেখাইতে পারেন আপনার বাড়ির থেকে নাকে খত দিয়ে দিতে আমার ঘর পর্যন্ত চলে আসবো। কারণ আমি ফেসবুক, ইউটিউব এইগুলো থেকে আমি কামাই করি না। ইউটিউবে ওই কখন কবে কোথায় বোধহয় লাখখানিক টাকা কামাই হচ্ছিল, পরে তো সেটা ওই যে হ্যাকিং ম্যাকিং ওইভাবে ঝুলে আছে, ওর দেখারও টাইম নাই। নতুন আর এক চ্যানেলে ভিডিও ছাড়তেছি, কারণ ওই টাকাটার প্রতি আমার তো নেশা নাই। আমি আপনার লাইফ তৈরি করে দেওয়ার জন্য ভিডিও করি। এবার আসেন, বিদেশে ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়, সেইটা দলামুস করে যখন আসতেছে সেটাকে বলা হচ্ছে গাইড, অর্থাৎ গাইড। গাইডটাকে জটা বলা হয়, জটাকে গাইড বলা হয়, অর্থাৎ এটাকে বেলও বলা হয়। বেল করে, বেল করা অর্থাৎ জটা করা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে গাইড। এখন গাইড সম্পর্কে অনেক কথা আপনাদের বলেছি, আমার মনে হয় না যে কোনটা ভালো গাইড কোনটা খারাপ গাইড, কোনো কিছু শেখার কোনো কিছু বাকি আছে। লাস্ট যে মাস্টারিং বিষয়টা আপনাদের জানতে বাকি আছে সেটা শুধু আপনাকে শেখাই দিই। আর এরপর একদিন কাল পরশু একটা ভিডিও করব, সেখানে একদম 60-70টা গাইডের আইটেম, কোনোটা বাদ যাবে না। যে কয় না যে টিকা দিব বাদ যাবে না কোনো শিশু, তো এরকম কোন দেশের কোন মালে, মানে প্রতিটা মাল 60-70টা মাল, কোন মালের কোন দেশে কত পিস মাল পড়ে, কেমন পড়ে, কি পড়ে, সব কিছু ইনশাল্লাহ এর পরের ভিডিওতে শিখা দেবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। ওই একটা ভিডিও আপনার জীবনে গাইডের কোন মালের কি অবস্থা সেটা নিয়ে ব্যবসা করা থেকে শুরু করে, ব্যবহার করা থেকে শুরু করে, কেনা বেচা কোনো কিছু ইনশাল্লাহ আপনার আর থেমে থাকবে না। ওই একটাই যথেষ্ট। তার আগে মেইন যে জিনিসটা আপনাকে জানতে হবে যে অমুক মার্কার মাল ভালো, অমুক দেশের মাল ভালো, অমুক দোকানদারের মাল ভালো, অমুকে চা খাইতে বলছে, অমুকে বিকাশের টাকা ছাড় দিছে, অমুকে এইটা করছে, তমুকে ডেলিভারি ফ্রি দিছে, তমুকে এই করছে, মাত্র 2000 টাকা দিলেই মাল পাঠাই দিছে, 1 লাখ টাকার মাল 2000 টাকা অ্যাডভান্স দিলে। এই যে একটা সেলসের একটা ড্যান্সিং নাটক, অল আর বুলশিট। এইটা হচ্ছে শুধুমাত্র আপনাদের কাস্টমারদের ওই বিভিন্ন রকমের আপনার ওই খই বাজার মতো, একবার এক মুয়া দেওয়ার মতো। যেমন মনে করেন বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ আটা বিক্রি করে 5টা ব্র্যান্ডে, একটা হচ্ছে সূর্যমুখী মার্কা আটা, এরপরে হচ্ছে দোয়েল ফাঁকি মার্কা আটা, এরপর মুরগি মার্কা আটা, এরপর কি হচ্ছে গম মার্কা আটা, এরপর মনে করেন যে গোড়ার ডিম মার্কা আটা। কাস্টমার একটা না একটা নিবে, ফাইনালি কোম্পানির মালই বিক্রি হয়ে যাবে। তো তাই জন্য এরকম স্কশিয়া কোম্পানির মাল অনেকগুলো ব্র্যান্ডিংয়ে আসে, এসে ফাইনালি ওই স্কশিয়ার মালই বিক্রি হতে থাকে। চায়নারও সেম ঘটনা, জাপানেরও সেম ঘটনা, কোরিয়ারও সেম ঘটনা। আর বাংলাদেশে যেহেতু অল্প কিছু ইম্পোর্টার, বড় ইম্পোর্টার 6-7 জন কি 8 জন, ছোট ইম্পোর্টার 10 জন, ছোট 2 কন্টেনার 10 কন্টেনার 20 কন্টেনার এরকম করে। এখন পুরানো যারা যে মাল আনে, ওই যে ওদের দোকানে চাকরি করে না, বড় ইম্পোর্টারের দোকানে, কথা আমার কাছে চাকরি করে, আমি কোথা থেকে ফেব্রিক্স কিনি, কোথা থেকে মাল বানাই, কি করি, কোথা থেকে ডাইং করি, আমার এখানে যারা চাকরি করে তারা সব শিখে না, জানে না, ফোন নাম্বার দেখে না, মানি সিট দেখে না, চালানের কপি দেখে না।
তো এরকম বড় কোম্পানিতে যখন কোনো পিয়ন বলেন, অফিস স্টাফ বলেন, তারা চাকরি করে, ওই ডকুমেন্ট একসময় হাতে পড়ে, ওখান থেকে একটু ছবি তুলে নেয়, ফোন নাম্বার নেই, ইম্পোর্টার কোন দেশের থেকে মাল আনছে, তাদের ফোন নাম্বার কি, ইমেল অ্যাড্রেস কি, টোকায় নিয়ে যে একটু শিয়ানা, সে কয়দিন পরে নিজেই ব্যবসা শুরু করে দেয়। আর যদি একটু বাপের টাকা অথবা কিছু থাকে, প্রথমে আসে গরিব হিসেবে চাকরি করার জন্য, এরপর ওই কিছু তথ্য যখন বের হয়ে যায় আর এটা বাপ বুঝে যায়, তখন চাকরি ছেড়ে দিয়ে বাপরে কয়ে যে তাড়াতাড়ি আমার 2 কোটি টাকা দাও, আমি ব্যবসায় নামি। তো 1 বছরে দুধ-দাম মাইরে দূরে রেখে মুখ টুক চালায়, কি এসে বাপের টাকা দিয়ে দেয় আর নিজে 2-4-5 কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ওটা সম্ভব হয় যদি কিনা তার বাপের এরকম টাকা থাকে, 1-2 কোটি টাকা থাকে, তাহলে সম্ভব হয়। আর যদি ওরকম পোল্টিবাজি করার মতো তার মানসিক ইচ্ছা শক্তি থাকে। তো এবার দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে মার্কার পিছনে ঘুরেন, এই মার্কাটার খেলাটা আসলে কিভাবে ঘটে সেটা অনেক ভিডিওতে বলে দিয়েছি। এবং আজকে আপনারা অনেক সময় দেখছি ওই যে মার্কার ভিডিও নিয়ে যখন কথা বলছি, তারপরে মালের কোড নিয়ে যখন কথা বলছি, তখন অনেকে অনেক বিশাল জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছেন। ইভেন আমাদের বাগেরহাটের একজন ব্যবসায়ী বোধহয় আমার একটা ভিডিও নিচে কিছু কমেন্টস এরকম করেছিল, তো ভালো লাগে নাই। এমনি আমাদের খুলনা বাগেরহাটের মানুষ একটু গাঁটতাড়া বিয়াদব, আর এরপরে তার যে কথা বলার যে ধরন, এটা আমার পছন্দ হয় নাই। ওই আমার বাসার পাশেই তো ডিসি অফিস টফিস, এগুলো তো আমার বাড়ির সামনেই। কারণ বাগেরহাটে বাস স্ট্যান্ডেতে নামেন, আর যেখানেই নামেন, বিমানে নামেন, আর বাগেরহাটে মানে আকাশের থেকে বিমানবন্দর তো নাই, আকাশের থেকে যদি ডিল দিয়ে আপনারা ফেলে দেয়, আমার বাড়ির নাম উচ্চারণ করলে যে কেউ আমার ঘরে আপনারা পৌঁছায় দিবে। কারণ বাগেরহাট বলেন, বাগেরহাট টিসি কলেজ বলেন, যেগুলো যা আছে, বিএনপি, আওয়ামী লীগ, যা বলেন, বাগেরহাট, মোংলা, খুলনা, সবই হচ্ছে আমাদের পরিবার। সব আমাদের পরিবারের। আমাদের পরিবার অনেক বড়, এবং আমাদের পরিবারে কোনো মেয়ে মাস্টার ডিগ্রি নিছে, বিয়ে পর্যন্ত হয় নাই। এবার বাকিটা বুঝে নেন। আর আমার বোন তো জীবনে কোনোদিন সেকেন্ড হয়েছে কিনা, মাস্টার্সও পারলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বুঝছেন? তো এখন কথা হলো যে আপনার যেহেতু বাগেরহাট, খুলনা, মোংলা এগুলো খুব ছোট জায়গা, খুব ছোট জায়গা, তো এখানে সবাই সবার পরিচিত। এবং মোটামুটি আমার বাড়ি বলেন, নাম বলেন, সব কিছু বাগেরহাট একদম শিল্পকলা থেকে শুরু বলেন, আর ওই ধর্মর কি বলে জানা, যে আপনার ইসলামী ফাউন্ডেশন বলেন, আর স্কুল কলেজ বলেন, যেখানে বলেন, আমার নাম উচ্চারণ করলে অথবা আমার বাড়ির নাম উচ্চারণ করলে এক নামে, যত রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, সব এক নামে পৌঁছায় দিবে। তো হোয়াট এভার, সেই আমি আমার বাগেরহাটের এক ভাই যে গাইটের ব্যবসা করে, দেখা গেল যে আমার ভিডিওর উপরে একটা বাজে একটা কমপ্লিমেন্টস করছে, যেটা বাজে মানে কি, তার বলার ভঙ্গিমাটা আমার পছন্দ হয় নাই, বলার ভঙ্গিমাটা আমার পছন্দ হয় নাই। সো তাকে কি করলাম, তার কমেন্টস অথবা তাকে ডিলিট করে দিলাম, আর চিন্তা করলাম যে না, এর সঙ্গে ব্যবসা করার দরকার নাই। কারণ কি, এত ভিডিও ছাড়ছি এবং সে ওখানে লিখছে যে আমি অনেক ভিডিও আপনার দেখেছি। তো তার কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য বলে দিচ্ছি যে ভাই, কোনটা এ গ্রেডের মাল আর কোনটা বি গ্রেডের মাল, এটা কি বালকি আমরা বুঝি না? আপনি যে মাল বিক্রি করছেন সেটার ওই মার্কা বলেন, তারপরে আপনার কোড বলেন, তারপরে রেট বলেন, পছন্দ হলে মাল দেব। বা আপনার পছন্দ হওয়ার দরকার নেই। আপনার কাছে আমি টাকা দিলেও মাল বেচবো কিনা সেটা সন্দেহ। কারণ আপনার এই যে কথা বলে, একটা মানুষকে চেনেন না, আমি আপনার বাগেরহাটের মানুষ, আপনি তো সবার আগে আমাকে সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, এরপর বলবেন ভাই আমি আপনার এলাকার ভাই, আমাকে ব্যবসায় সহযোগিতা করেন যেন ভালো ব্যবসা করতে পারি। এটাকে বলে ভদ্রলোক, আধুনিক যুগের ভদ্রলোক মানুষ। আগের কালের মানুষের মধ্যে যখন মানুষ লেখাপড়া জানতো না, অশিক্ষিত ছিল, তখন এইটুকু ন্যূনতম ভদ্রতা ছিল। আর এখন যে জেনারেশন, এই জেনারেশন হচ্ছে বিয়াদব জেনারেশন। মানে একজন মানুষের সাথে যে পরিচিত হবে ভদ্রতা ভাবে, যাতে বোঝা যায় যে সে ভালো ফ্যামিলির অথবা শিক্ষিত অথবা নম্রভদ্র, কথার ধারার মধ্যে সেটা নাই। তো কথার ধারার মধ্যে যদি না থাকে, আমি যে তো টাকার জন্য ব্যবসা করি না, আমি ব্যবসা করি চেয়ারের জন্য, লিডারশিপের জন্য, নেতা হওয়ার জন্য ব্যবসা করি, আমি তো টাকার জন্য ব্যবসা করি না। তো এইটুকু যে আমার ভিডিও দেখে যদি না বুঝেন, তা আফসোস না। তো এবার আসেন, ওই যে প্রশ্নগুলো করছিল, প্রশ্নগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল। এই প্রশ্নটা কেন আমরা ভিডিওতে মালের দাম বলি না, কোড বলি না, মার্কা বলি না,
এরকম ভ্রান্ত ধারণা অনেকেরই আছে। না বলাটার কারণ আপনাকে এবার একদম হাতে কলমে সুন্দর করে শেখাই দিই। ঠিক আছে, মন দিয়ে শিখেন। আমি একা মানুষ, এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে লিখে লিখে আপনাদের বোঝাইতে হবে, সো একটু সমস্যা হলে কিছু করার নেই। আর আমার হাতের লেখা অনেক ভালো না, তারপরে একটু দেখার চেষ্টা করেন। নাম্বার 1 হচ্ছে গাইড। এটা কিন্তু ড না, এই যে ডটা না, এটা হচ্ছে কি ট। তাহলে এটা উচ্চারণ কি হলো? গা রস্যই ট, গাইড। এই যে গাইড, এর অর্থ আপনারা দেখছেন না, ওই যে আমাদের দেশে গ্রামে হাঁড়ি পাতিল দিয়ে বিভিন্নভাবে কাপড় চোপড় সংগ্রহ করে করে এক দোকানে আনে। ওই দোকানদার আবার কি করে, কথার কথা আপনার ঢাকার টঙ্গী বউবাজারে মালগুলো সাপ্লাই দিল। বউবাজারের একজন ব্যবসায়ী করলো কি, যদি তার গাইড বানানোর সুযোগ থাকে সে ওখানে একটা গাইড বানালো। তো বাংলাদেশে এই কাজটা এখনো হয় না, ঠিক আছে? তো বিদেশে আপনার এই গাইডটা তৈরি করা হয় বাণিজ্যিকভাবে, যেমন আপনার চায়না, তারপরে তাইওয়ান, কোরিয়া, তারপরে জাপান, কানাডা, ইউএসএ, তারপরে আপনার হল্যান্ড, তারপরে হচ্ছে আপনার সুইডেন, এরকম অনেক দেশে। এখন বাংলাদেশের থেকে সব থেকে কাছে হচ্ছে চায়না, তাইওয়ান, দুবাই, ঠিক আছে? তো সবচেয়ে কাছের রাষ্ট্র হচ্ছে চায়না এবং তাইওয়ান, যেখান থেকে একটা মাল আনতে জাহাজের খরচটা কম পড়ে। আর এর থেকে আরেকটু বেশি হচ্ছে কোরিয়া, আর একটু বেশি হচ্ছে দূরে হচ্ছে জাপান। তাহলে সবচেয়ে কাছে যেহেতু আপনার চায়না এবং তাইওয়ান, এই দুই জায়গা থেকে একটা মাল আনতে যদি 10 টাকা খরচ হয়, কোরিয়ায় সেখানে আনতে খরচ হবে 15 টাকা, জাপানে খরচ হবে 17 টাকা। এটা একটা রেশিও অথবা একটা আন্দাজ আপনাকে দেখাই দিলাম, ঠিক আছে? এবার চায়না তো বিশাল একটা রাষ্ট্র, বাংলাদেশের অনেক গুণ বড়, 25-30 গুণ বড়। এখন চায়নার এই অঞ্চলে, যেমন মনে করেন যে সবার আগে বাংলাদেশটা বলি, বাংলাদেশে আপনার এই যে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এ পাশে আছে কি সিলেট, হবিগঞ্জটঞ্জ, এইগুলা এ পাশে আছে রাঙামাটি, খাগড়াছড়ি, এইসব অঞ্চলের মানুষদের, এখানে গারোরা আছে ময়মনসিংহে, হ্যাঁ শেরপুরে। তো এখন এই যে এই অঞ্চলগুলো মানুষের বুকটা সমান লম্বা থাকে, পেট সমান লম্বা, কিন্তু পা হয় ছোট। তাহলে এই যে একই রাষ্ট্রের মধ্যে যশোর অঞ্চলে মানুষ 6 ফিট, আবার এই কি রাঙামাটি অঞ্চলের মানুষ হচ্ছে সর্বোচ্চ 5 ফিট। তা এই যে 6 ফিট 5 ফিট মানুষ, এখন বাংলাদেশে মনে করেন চট্টগ্রামে আমি সারা বাংলাদেশের মাল সব ব্যবহার করে ফেলে দেওয়া মাল আমি চট্টগ্রামে বসে বানায় মনে করেন সেটা আফ্রিকা পাঠাই। তাহলে কখনো আমার কাছে এই রাঙামাটির মাল বেশি আসবে, আবার কখনো যশোরের মাল বেশি আসবে। যশোরের মাল যখন বেশি আসবে, ওই মালটা কথা শার্ট, ওটা যখন আফ্রিকায় দিব তখন তারা মহাখুশি, কারণ আফ্রিকার মানুষ তো লম্বা। আর যখন আপনার এই যে রাঙামাটি অঞ্চল অথবা আপনার সুনামগঞ্জ অথবা এই গারো পাহাড়ের ওই দিকের থেকে মাল আসবে, শেরপুর, ওই মাল যখন আবার আফ্রিকায় পাঠাবো তখন বলবে এই মিয়া এ কি বড়দের মাল নাকি, এ তো বয়েজের মাল, মানে মাঝ বয়সী ছেলেদের মাল, এটা তো বড়দের মাল হইল না। বেসিক্যালি এখানেও ফেলছে বড়রা, এখানেও ফেলছে বড়রা। সরি, কারেন্ট চলে গেল চট্টগ্রামে, এবারই এক জ্বালা। ওকে, 1 ঘন্টা পরে কারেন্ট আসবে, সো কিছু করার নেই, আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও চালা যাই। এবার দেখেন, তাহলে আমরা অন্তত এইটুকুন তো বুঝতে পারছি, তাহলে এত বড় চায়নার কোনো অঞ্চলে ছোট মানুষ আছে, কোনো অঞ্চলে লম্বা মানুষ আছে, কোনো অঞ্চলে আবার মাঝারি মানুষ আছে। এখন চায়নার একটা কোম্পানি মনে করেন 888, সে সারা চায়না থেকে মাল টানতেছে, কখনো তার কোনো বেলের মধ্যে মনে করেন সবই হচ্ছে শার্ট, কোনো একটা শার্টের মধ্যে পাওয়া গেল ছোট সাইজের মাল, কোনো একটা শার্টে পাওয়া গেল লম্বা সাইজের মাল, আবার কোনো একটা পাওয়া গেল মাঝারি সাইজের মাল। কারণ এটা তো 888 কোম্পানি চায়নার প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গা থেকে কালেক্ট করতেছে। এখন কোথায় শর্ট বেশি পড়ে গেল, কোথায় মাঝারি বেশি পড়ে গেল, কোথায় বড় বেশি পড়ে গেল, এটা কি বোঝার কোনো রাস্তা আছে গাইড দেখে? কারণ মনে করেন এই 888 শার্ট বাংলাদেশে নিয়ে আসছে মনে করেন
করিম নামে এক ব্যক্তি, একজন ইম্পোর্টার। ঠিক আছে, এখন সেই ইম্পোর্টারের কাছ থেকে মাল নিয়ে আমি সাপ্লাই দিচ্ছি। একজনকে দিলাম, সেটাতে লম্বা পড়ছে মহাকুশি, দুইজনকে দিলাম লম্বা পড়ছে মহাকুশি, তিনজনকে দিলাম একটু খাটো মাল, অর্থাৎ আরাক অঞ্চলের মাল, ওই 888-এর মাধ্যমে, করিমের মাধ্যমে আমার কাছে আসছে, আমি বিক্রি করছি। তিনটাই 888-এর এ গ্রেড, কিন্তু লাস্টের মালটা যে বিক্রি করছি সে তো আমার বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধ গালিগালাজ করছে। এই মিয়া, বয়েজের মাল বিক্রি করছেন কেন? বেসিক্যালি এইটাই হচ্ছে গাইটের ব্যবসার একমাত্র বাধা এবং একমাত্র অনিশ্চয়তা, যেটা কেউ কোনো দিন আপনাকে গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবে না। তাহলে এই মানসিকতাটা যখন থাকবে তখন আপনাকে মাল নিয়ে ব্যবসা করতে হবে। আর এরপরে আসেন গাইটের মার্কা ও কোড, এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বহীন সেটা আপনাকে বোঝাই। যখন বাংলাদেশে একজন ইম্পোর্টার মনে করেন এ, ঠিক আছে, আর একজন হচ্ছে বি, আর একজন হচ্ছে সি, এই তিনজন ইম্পোর্টারকে দিয়ে আমরা আপনাকে শেখায় দিই। মনে করেন CHY, চায়না 888 কোম্পানি মাল, চায়না 888 কোম্পানির মাল। এখন প্রথম 888 কোম্পানি থেকে মাল আনছে এ নামে এক ইম্পোর্টার। সে এনে কি করছে? এবার আসেন খাতুনগঞ্জের 5জন ব্যবসায়ী, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এরপরে আসেন বড় মার্কেট কি আছে? সদরঘাট। সদরঘাটের ব্যবসায়ী মনে করেন আপনার সদরঘাটের ব্যবসায়ীকে কি লিখবো? মনে করেন যে 7, 8, 9, 10, এখানে 4জন ব্যবসায়ী। তাহলে আমরা এর হচ্ছে খাতুনগঞ্জের 5জন ব্যবসায়ীর কথা লিখলাম, আর এখানে সদরঘাটের মনে করেন 4জন ব্যবসায়ীর কথা লিখলাম। খুব মন দিয়ে বুঝেন, চায়না 888-এর মাল এ নামে একজন ইম্পোর্টার সে নিয়ে আসছে। এখন এই ইম্পোর্টার তো বাকিতে এই খাতুনগঞ্জের দোকানদারের মাল দিছে, কিছু টাকা নিছে, আর হচ্ছে এই দোকানদাররা মাল বেচে বেচে তারটা টাকা দেবে আর নিজের লাভটা নিজে রাখবে। এখন এরপরে আসেন খানস গ্লোবাল। খানস গ্লোবাল, খানস গ্লোবাল কি করতেছে? এদের কাছ থেকে মাল নেয়, এদের কাছ থেকে মাল নেয়, শুধু এদের কাছ থেকে মাল নেয় না, তবে খানস গ্লোবাল বেশি হচ্ছে সব এই জায়গা থেকে মালগুলো নেয়। এবার দেখেন, আপনাকে ইম্পর্টেন্ট একটা পার্ট দেখাই, যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, মন দিয়ে শিখেন। এই যে ব্যবসায়ী আছে, ইনার কাছ থেকে দোকানদাররা সবাই মাল পাইছে, তারা অথবা অনেক সময় দেখা যায় ইনারা অ্যাডভান্স টাকা ইনাকে দেয়, দিলে ইনি মাল এনে ইনাদের মধ্যে ভাগ করে দেয়, ইনারা বিক্রি করতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এ নামক যে ভদ্রলোক প্রথম AAA কোম্পানিটাকে চিনছে এবং সেখান থেকে মাল আনছে। সে যখন মাল আনছে, এর মাল ছিল কি, এ যখন এ গ্রেডের মাল আনছে মালটার দাম ছিল 15 টাকা, আর বি গ্রেডের মাল আনছে সেটা ছিল 10 টাকা। এখন ইনি খুব ভালো ব্যবসা করে এই মালটা মার্কেটে সুপার হিট হয়েছে, মার্কা 888 চায়না সুপার হিট হয়েছে। এবার বি নামক এক ভদ্রলোক দেখলো, আমিও এই কোম্পানির সাথে কথা বলে দেখি মাল আনতে পারি নাকি। এখন এই বি নামক ভদ্রলোক যে ওই এই কোম্পানির কাছে যে বলে যে ভাই এ গ্রেডের মাল আপনি ভাই ওই 12 টাকা রাখেন, আর বি গ্রেডের মাল ভাই 60 টাকা রাখেন, 8 টাকা রাখেন। এখন চায়না বলতেছে হ্যাঁ পারবো, কারণ চায়না তো 1 লাখ টাকা আইফোন বানাই দিতে পারে, 5,000 টাকা আইফোন বানাই দিতে পারে, 2,000 টাকাও পারে। তো চায়না বলছে হ্যাঁ পারবো, অর্ডার দে। ও সাথে সাথে টাকা দিয়ে দিছে অথবা এলসি করে দিছে। এবার ইনার কাছ থেকেও মাল আসছে এ গ্রেড, ইনার মালও এবার এই দোকানদাররা নিচ্ছে বাকিতে। এরপরে একজন 3য় বছর এক ইম্পোর্টার জন্মাইছে, সে আবার এই চায়নার 888-এর কাছে গেছে। সে আরও শিয়ানা, সে বলে ভাই এ গ্রেডের মাল আমার 10-এর মধ্যে দিতে হবে, আর বি গ্রেডের মাল আমার 5-এর মধ্যে দিতে হবে, জিনিসপত্রের দাম বাড়িছে, ভাই ব্যবসা করা সম্ভব না, তুমি যদি এই রেটে আমার মাল দাও তাহলে আমি পারবো। চায়না বলছে হ্যাঁ তাও পারবো। তখন সে আবার এই মালটা এনে এই দোকানদারদের মধ্যে আবার ভাগ করে দিছে। এখন প্রথম ব্যবসায়ী সে 15 টাকায় মাল কিনছিল, কথা কথা তারা 17 টাকায় মালটা দিছে। দ্বিতীয় ব্যবসায়ী কিনছিল 12 টাকায়, তাহলে প্রথম ব্যবসায়ীর এটা লিখি 17 টাকা। এবার দ্বিতীয় ব্যবসায়ী যখন ওনাকে মালটা দিল 12 টাকায় কিনে এনে 14 টাকায়, তখন 3 টাকা বাঁচলো না দোকানদারের। দোকানদার তো মহাখুশি, এই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হইলো ইম্পোর্টার, এ আবার কেসে নতুন করে গজায় উঠলো। আবার এরে ওভারটেক করার জন্য পরের জন 10 টাকায় মাল কিনে এনে 12 টাকায় দিল, 12 টাকায় দিল।
তখন আবার এই দুইজন শর্ট, ইনি আবার কি হয়েছে হিট। আর দোকানদাররা তো সব বেচতেছে, আর দোকানদাররা চাই হচ্ছে যত কমের মধ্যে মাল কিনে খালি ছাড়তে পারি। এখন দেখেন এই ভদ্রলোকের এ গ্রেডের মাল কেনা দাম ছিল কত, 15 টাকা, আর ইনার হচ্ছে বি গ্রেডের মাল ছিল 10 টাকা। এখন চায়না কোম্পানি করছে কি, এর বি গ্রেডের যে মালটা আছে 10 টাকা দামে, সেটা দিয়ে 12 টাকা বিল করে দিছে। বেসিক্যালি এর এ গ্রেডের মাল মানে এর বি গ্রেডের মাল, কথা বুঝতে পারছেন? আর এর হচ্ছে বি এর লো, বি গ্রেডেরও লো মাল এটা। আর পরের ব্যক্তি যখন বলছে ভাই 10 টাকায় দাও, তখন সে আবার এখানে পাইছে কি এই লোর মধ্যে একটু বাসা, মানে এটাও বির লো ক্যাটাগরি। আর এরপরে 5 টাকায় যেটা, সেটা বি এর লো এর পরেও লো। এবার খেলাটা বুঝতে পারছেন? এখন একে যখন মাল দিছে, মনে করেন একে যখন মাল দিছে, তখন মনে করেন এই চায়না কোম্পানি প্রথম ইম্পোর্টারকে যে ভালো রেট দিয়ে মাল আনছিল, তাকে মালের কোড দিছে এ গ্রেডের বেবি সুইট আর বি গ্রেডের বেবি সুইট। প্রচণ্ড মন দিয়ে দেখেন, এই ভদ্রলোক যখন একে মাল দিছে, তখন এ গ্রেডের বেবি সুইটের দাম ছিল 15, আর এখানে ছিল হচ্ছে আপনার 10, ঠিক আছে? আর দ্বিতীয় ভদ্রলোকরে যেটা দিছে, সেইটা এরে দিছে 10 আর এরে দিছে হচ্ছে 8 অথবা 7-এর মাল। আর তৃতীয় ব্যক্তিরে দিছে আপনার কি হচ্ছে 8 আর মনে করেন 5। তাহলে প্রথম ব্যক্তির বি গ্রেড আর দ্বিতীয় ব্যক্তির এ গ্রেড সেম, কিন্তু এই মালটার কোডও CWW, এই মালটার কোডও CWW, এই মালটার কোডও CWW। এখন এই দ্বিতীয় মালটার কোড যদি মনে করেন CWWB হয়, তাহলে এর বি গ্রেডের মালই ইকুয়াল টু সমান হচ্ছে এই CWW এর এ গ্রেডের মাল। এখন নর্মালি আপনারা যারা ব্যবসায়ী, তারা কি দেখতেছেন, এ গ্রেডের বেবি সুইটে যদি CWW লেখা থাকে, বেবি সুইটে CWW, তাহলে এটা কোনো কিছু বলার দরকার নাই। এক হচ্ছে মার্ক আছে 888 আর CWW মানে এটা এ গ্রেডের মাল, চোখ বন্ধ করে ইম্পোর্টারের কাছ থেকে মাল নাও। এরপর আবার বেবি সুইটে দেখলেন CWWB, ঠিক আছে? তখন বুঝতেছেন না এটা ওভারশিওর 888-এর বি গ্রেডের মাল, এটা ওভারশিওর নাও। তাহলে আপনারা নাম্বার 1 হচ্ছে এই যে মার্কা 888 মার্কার পিছনে ঘুরলেন যে ভাই 888-এর মাল মানে ফার্স্ট ক্লাস মাল। আপনার পাশের ব্যবসায়ী বলে দিছে এই বছর ট্রিপলের মাল মানে অস্থির মাল, অর্থাৎ ফার্স্ট এই একটা বাস মারা খাইলেন। কারণ কোন ইম্পোর্টার কত রেটে মাল আনছে সেটা বোঝার কোনো উপায় নেই। আর সবারই এ গ্রেডের মাল এই দোকানে এ গ্রেড আকারেই আছে CWW, আর বি গ্রেডের মাল CWWB নামে আছে, কথার কথা। এখন আপনার তো বোঝার কোনো উপায় নেই এই দোকানদার কোন ইম্পোর্টারের মালটা বিক্রি করতেছে, দামিটা, মাঝারিটা, কম দামিটা। কারণ এর যে দামির যে বি গ্রেড, এই সবচেয়ে কম দামি যে ইম্পোর্টার, তার এ গ্রেডের মালের থেকেও এর বি গ্রেড মালটা ভালো। এগুলো তো আপনার বোঝার মতো 22 বছর 30 বছর ধরে গাইডের ব্যবসা করতেছেন, কোনো গোড়ার ডিমি শেখেন নাই, খালি শিখছেন মার্কা আর এই কোড। তাহলে আপনারা এই দোকানদারের সাথে মিষ্টি কথা বলবেন, এরপর দোকানদার যদি দাড়ি টুপি নিয়ে আরও মিষ্টি কথা বলে, ধর্মের ব্যাখ্যা দেয়, আরও আপনার মনটা গলে গেল। এরপর একটু চা যদি খাওয়ায়, আরও মন গলে গেল। এরপর যদি মাত্র 1000 টাকা অথবা 2000 টাকা অ্যাডভান্স নিয়ে মালটা দিয়ে দেয়, আরও মন গলে গেল। এরপরে যদি প্রমাণ যদি চান যে ভাই আমার এ গ্রেড ট্রিপলের মাল দিছেন, জি ভাই ট্রিপলের মাল দিছি, 888-এর মাল দিছি। ভাই আমাকে কি এ গ্রেডের মাল দিয়েছেন? জি ভাই, মালের উপর CWW লেখা আছে, CWWB লেখা নাই। এখন এইখানে CWW লেখা, এখানেও CWW লেখা, এখানেও CWW লেখা, আর এখানে CWWB লেখা, এখানে CWWB লেখা, এখানে CWWB লেখা। তাহলে ঘটনাটা কি ঘটলো? এর CWW, এর CWW, এর CWW, এই 3 ডাব্লুতে অনেক পার্থক্য। অর্থাৎ প্রথম যে ব্যক্তি ছিল এ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি, প্রথম ব্যক্তির এ গ্রেডের একটা মাল আর হচ্ছে বি গ্রেডের একটা মাল।
এই বি গ্রেডের মালই হচ্ছে বি নামক ব্যক্তির এ গ্রেডের মাল, আর তার বি গ্রেডের মাল হচ্ছে সি নামক ব্যক্তির এ গ্রেডের মাল, আর তার বি গ্রেড মানে যে কোন গ্রেড, বস্তি গ্রেড, সে আল্লাহ মাহবুদ জানে। এখন দোকানদারের কাছে এই মালটাও এ গ্রেড হিসাবে কোড হিসাবে আছে, এই মালটাও এ গ্রেড হিসাবে কোড হিসাবে আছে, এই মালটাও এ গ্রেড হিসাবে কোড হিসাবে আছে। সবগুলোই দোকানদারের কাছে ভাজায়, মনে করেন এক দোকান অথবা গোডাউনে গেলেন, মনে করেন 100 বেল মাল আছে, তার মধ্যে এ গ্রেডের মাল আছে মনে করেন 50টা, বি গ্রেডের মাল আছে 50টা। আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে বলে দিবে জি ভাই নেন না ভাই 500 টাকা কমায় দিবেনি, আরও যদি পারে তাহলে খানস গ্লোবালের কথা বলে বলবেন আরে কুত্তার বাচ্চায় তো মনে করেন মালের দাম 500 টাকা বেশি নেয়, 1000 টাকা বেশি নেয় বলে এমনি কথার কথা আমারে 10-20টা গালিগালাজ দিবে আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে আমার সাথে তোলা ছবি দেখাবে, তারপরে আমার ভিজিটিং কার্ড দেখাবে, ভাই তো সবসময় আমার কাছ থেকে মাল নেয়। এই 3টা ব্রেন ওয়াশ দিবে। একটা হচ্ছে আমারে বকা দিবে, দিয়ে বলবে যে ভাই উনাদের মালের রেট অনেক বেশি। দ্বিতীয় হচ্ছে ভাই উনি আমাদের কাছ থেকে মাল কেনে, এই দেখেন আমার সাথে ছবি গাড়ে হাত দেয়া। আর এই 3 নম্বরে যে ভাই এই যে ওনার ভিজিটিং কার্ড দেখেন আমার কাছ থেকে মাল কিনে। এই 3টা ব্রেন ওয়াশ আপনারা দিয়ে দিবে, কারণ আপনি তো মোবাইলের মধ্যে আমার ছবি নিয়ে অথবা খানস গ্লোবালের ভিডিও ছবি নিয়ে ওই খাতুনগঞ্জে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, চার দোকানে যখন ভাই এই ভদ্রলোকের দোকানটা কোথায়, উনার গোডাউন কোথায়। আমরা যে 100টা ভিডিওতে বলে দিছি চট্টগ্রামে আমাদের কোনো অফিস নেই, কারোর সাথে দেখা করি না এবং কাউকে কোনো মাল দেখানোর কোনো সুযোগ নাই। আমরা ডিরেক্ট ইম্পোর্টারের কাছ থেকে মালটা নিয়ে ডিরেক্ট আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিই। আমাদের এই দোকান মোকান এইসব ঢংসঙের কোনো দরকার হয় না, যেটা অন্তত 100 ভিডিওতে বলা আছে। এরপরে আপনারা ওই মোবাইলের মধ্যে ছবি নিয়ে দোকানদারের থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা বলবেন। এখন আমি কাট ক্লিয়ার কথা বলাতে এই ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। কেউ আমার নামে গালিগালাজ করবে, কেউ আবার কি করবে আমার নামে ভালো বলবে, বলে আপনাকে ব্রেন ওয়াশ দিয়ে আপনাকে আটকায় আপনার কাছে একটা মাল বিক্রি করবে। এখন খানস গ্লোবালের এই যে এ গ্রেডটা, এই এ গ্রেডটা মনে করেন ইম্পোর্টার আনছে 15,000 টাকায়, সে দোকানদাররে অথবা আমাদের দিচ্ছে 16,000-এ। আমরা সেটা আমাদের যত খরচ আছে সেখানে 500 থেকে 700 টাকা খরচ আছে, তাহলে আমাদের মিনিমাম 1200 থেকে বর্তমান বছরে 1500 টাকা আমাদের অ্যাড করা লাগতেছে। দ্যাট মিনস আমাদের 17,500 টাকায় মালটা বেচা লাগতেছে। এর সাথে ট্যাক্স ব্যাটের থেকে শুরু করে আর তো কত কাহিনী আছে। এবং খাতুনগঞ্জে একজন দোকানদার, সে একজনই বসে থাকে আর লোডার দিয়ে দিয়ে মাল দেয়। আর আমাদের হচ্ছে কোম্পানি, যেখানে 10 জন মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা বেতন থেকে শুরু করে কোম্পানি খরচ আর একটা দোকানের খরচ এক না। সো আমরা এই লাভটা না করলে 1000, 1200, 1500 টাকা লাভ না করলে, যার মধ্যে আবার আপনার বিকাশের খরচ আছে, ডেলিভারি চার্জ আছে, আবার মাঝে মধ্যে আমরা ওই ডেলিভারিটাও ফ্রি করে দিই। অর্থাৎ 700-800 টাকা আমাদের খালি খরচই আছে আপনার পিছনে, যেটা আমরা নিই না। অন্য দোকানের থেকে 10 লাখ কেন, 1 টাকা কেন, 1 লাখ টাকার মালও যদি কিনেন বলবেন ভাই বিকাশের খরচটা দিলেন না। কিন্তু আমাদের এখানে কোনোদিন সেটা শুনছেন? কখনোই শোনেন নাই। বরঞ্চ আমরা আপনাদের যে পরিমাণ ছাড় দিই, এইটা গাইটের জগতে পৃথিবীতে কেউ কোনোদিন দিছে বলে আমি জানি না, 50 বছরে কেউ পাইছেন কিনা আমি জানি না। তারপরে এরপরে দেখলাম যে আপনি একটা গাইডের অর্ডার দিচ্ছেন, আমাদের রেট হচ্ছে 15,000। এখন আমরা ওই মালটাই সবচেয়ে ভালো কিনছি 13,000 টাকায়, অর্থাৎ আমাদের কিনা প্লাস বেচা 13,000-এর মধ্যে হয়ে গেছে। এরপরে এই যে বাকি যে 2,000 টাকায়, এই 2,000 টাকাও আপনাদের আমরা ফোন করি যে ভাই আপনি যে 15,000 টাকা আমাদের যে রেট বলছিলাম, ওই মালটারই সমমানের একটা ভালো মাল গ্যারান্টি দেওয়া সেম 13,000-এ হয়ে গেছে ভাই, তাহলে আপনার জন্য 2,000 টাকা বাঁচছে, 2,000 টাকা আপনাকে বিকাশ করে দিয়ে দিচ্ছি। এবং ওই সময় আমি নিজেই ওই কাস্টমারকে ফোন দিই। এরকম কম করলে গত 5 বছরে 800 থেকে 900-র উপরে পেমেন্ট আছে আমাদের, এবং প্রতিটা পেমেন্টের প্রমাণ স্ক্রিনশটের থেকে শুরু করে সব আমাদের কোম্পানিতে রাখা থাকে, ইভেন আমার ল্যাপটপে রাখা থাকে। ঠিক আছে, যেন যে কোনো সময় এটা আমরা আপনাদের প্রমাণ দেখাতে পারি যে আমরা আসলেই কতটা আপনাদের জন্য কাজ করি। কারণ আমার টার্গেট হচ্ছে 1500 টাকা কামাই করা এই বছরে প্রতি গাইটে, অথবা 1200 কামাই করা। কম দামি মাল হলে কি হচ্ছে 800 টাকা কামাই করা, 50,000 টাকার উপরে হলে সেটা 1500 কামাই না করলে, কারণ এখান থেকে তো আমার 700-800 বেড়ে হয়ে যাচ্ছে, যত খরচ আছে সব আমরা দিচ্ছি। তো বেড়ে গেলে আমার তো ফাইনালি 700 টাকা থাকতেছে, 700 টাকা থাকতেছে। তো এই 800-700 টাকা হলে মাশাল্লাহ। তবে 1,000 টাকা হলে এর মধ্যে আবার যখন ট্যাক্স, অফিসের ওভারহেড, কস্টিং থেকে শুরু করে যা ধরবো, তাতে দেখা যায় কোম্পানির মালিক হিসেবে আমি 300 টাকা পাইলে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু নর্মালি যখন ফার্স্ট একটা মালের দাম বলা হচ্ছে 15,000 টাকা, আপনার চিন্তা করেন আরে ভাই সদরঘাটেতে এটা 12,500 টাকায় দিতে চাইছে। ভাই 12,500 টাকায় তো এই মালটা আছে, এই যে এই মালটা আরও কমে আছে।
এ মালের দাম 12,500 না, এই মালের দাম 9,500। আবার এই ইম্পোর্টারের এইখানের এই যে এ গ্রেড মানে এটা 9,500, আর এই ইম্পোর্টারের যে মালটা সেই মালটায় 11,500, আর এই ইম্পোর্টারের মালটা হচ্ছে 15,000। তিনটাই হচ্ছে সেম কোড, সেম 888-এর মাল, কোড CWW। কথার কথা, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি কোনো বেবি সুইট অথবা কোনোটার একদম বাস্তব যে রেট টেট এগুলো নিয়ে কথা বলছি না, জাস্ট একটা উদাহরণ। তা আমি যে মালটা আপনারা 15,000-এ নিয়ে 17,500 টাকায় বিক্রি করতেছি, কথার কথা, অথবা 16,500 টাকায় বিক্রি করতেছি, আপনাকে সদরঘাট বলে যাবেন ভাই ও তো কিনছে 9,500, আপনারা 11,500 টাকা দিয়ে দিচ্ছে। ভাই এ মালের দামে 11,500, এই খান্স গ্লোবাল এই কুত্তার বাচ্চা অথবা এই হারামির বাচ্চা আপনার কাছে মাল 16,500 টাকায় বিক্রি করছে, এক মালেই 5,000 খেয়ে ফেলাইছে। ল্যাঙ্গুয়েজটা বুঝেন অথবা ভাষাটা বুঝেন। কিন্তু আমরা যে এ গ্রেডটা আপনাকে দিচ্ছি, ওইখানের যে এ গ্রেড আপনি কোড আর মার্কা দিয়ে কোনো দিন আপনি মিলাইতে পারবেন না কোয়ালিটি। আর এই কারণেই মানুষ খান্স গ্লোবালের থেকে মাল কিনে। যারা খান্স গ্লোবালের থেকে মাল কিনে তারা জানে। এই বছর যেমন মনে করেন গত বছর আমরা টোটাল মাল দিয়েছি সম্ভবত আপনার 1800 প্লাস বেল দিয়েছি, তো আমাদের টোটাল কমপ্লেন ছিল হচ্ছে 11টা মালে। এই বছর গরমে মানে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ থেকে আজকে মার্চ এপ্রিল মে জুন, আজকে 25 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনের 25 তারিখ আজকে পর্যন্ত না, মানে লাস্ট 2-3 দিন আগে যতগুলো মাল ডেলিভারি হয়েছে, কারণ 2-3 দিনের মাল তো এখনো ডেলিভারি কাস্টমাররা নিয়ে পারে নাই। তো ধরেন যে আপনার 25 তো মনে করেন 23 অথবা 22 জুন পর্যন্ত, তাহলে মার্চের 1 তারিখ থেকে 22 জুন পর্যন্ত আমাদের প্রায় 800 বেলের মতো মাল সেল। তো এই 800 বেল মাল, দামি মাল, কম দামি মাল এবং গরমের মাল, প্রচণ্ড রিস্কি মাল, একটু ডানে বামে হলে সমস্যা। তো এখানে আমরা টোটাল 3 বেল মালে কমপ্লেন পাইছি। তার মধ্যে 1 বেল মাল হচ্ছে আপনাদের একদম প্রমাণস্বরূপ বলে দিই, মুন স্টার, জাপানের সব থেকে হাইয়েস্ট কোয়ালিটির মোয়া ব্র্যান্ডের পরে দ্বিতীয় হচ্ছে মুন স্টার। এই মুন স্টারের শার্ট বাংলাদেশে প্রথম আসছে এবং জাপানি শার্ট সবসময় AB গ্রেডের হয়। প্রথম মালটা যেই দিছি মাত্র 2 বেল মাল আসছে, 2 বেল মালই আমি আটকাইছি, কারণ মুন স্টার নাম্বার 1 আর নাম্বার 2 আমি ভিডিও করে আপনাদের দেখাইছি কত ফার্স্ট ক্লাস মাল। এখন প্রথম মালটা যেই ডেলিভারি দিছি উনি পেয়ে বলছে ভাই এটা মাল না, এটা মালের বাপ। এরপর দ্বিতীয় যে ভদ্রলোকরে স্টুডেন্ট ধানমন্ডিতে তাদের দিছি, তারা বলছে ভাই মাল খুব খারাপ পড়ছে, সাদা পড়ছে, দাগ পড়ছে। এখন এই মাল যদি 5 বছর ধরে আসতো, 2 বছর ধরে আসতো, অথবা 100 বেল মাল আসতো, তাহলে একটা কথা ছিল। 2 বেল মাত্র মাল আসছে, একটা মাত্র রিভিউ পাইছি, আর আমার বিবেচনায় দেখছি 2 বেল মালই ভালো। কিন্তু এই যে দ্বিতীয় যে ব্যক্তি স্টুডেন্ট তাদের কাছে নাকি খারাপ মাল পড়েছে, এবং তারা যে ভিডিও পাঠাইছে সেই ভিডিওতে মালের খালি প্যাকেটটা খুলেই বলছে মাল খুব খারাপ পড়ছে। পয়েন্টটা দেখেন, মাল খুব খারাপ পড়ছে। আচ্ছা, এরপরে একটা ভিডিও আপনাদের আমি করে দিছিলাম, খুব মন দিয়ে দেখেন। 3 বেল মালের কমপ্লেইন আমাদের কেমন সেটা আপনাদের দেখায় দিই। এরপর ভিডিও করে দিছিলাম প্লাস এরকম চার্ট দিয়ে দিছিলাম যে কোন মালের কি নাম, এই নাম নিয়ে যেন আপনারা বিপাকে না পড়েন এবং আমাদের যেন বিপদে না ফেলেন। অর্থাৎ যেখানে ছোট টপস, কোনটা ছোট, কোনটা লম্বা, কোনটা সেমি লং, কোনটা কোথায় কি, কত পিস মাল পড়বে, ডিটেলস সব কিছু, সেটা কোড কি, ভিডিওটা বানায় দিলাম যাতে আপনারা ফল্ট না করেন। কিন্তু উত্তরবঙ্গের এক ভাই করলো কি, সে সিল্কের টপস নিল। তো মাল যখন ডেলিভারি দিব উত্তরবঙ্গ, যেহেতু আমি জায়গাটার নাম শুনছি, তা আমি তাকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি কি টপস নেবেন না ফ্রক নেবেন, আপনার এলাকায় ফ্রক চলে, মানে হাঁটু সমান লম্বা ড্রেস চলে। উনি বললো ভাই আপাতত এটা নিয়ে শুরু করি, যদি ভালো হয় ইনশাল্লাহ পরবর্তীতে এই ফ্রক ট্রক এগুলো নিব। এবার মাল নেওয়ার পরে উনি এমনি নতুন ব্যবসায়ী, মাল বেচতে পারে না, মাল বেচার অভিজ্ঞতাও নাই। আর এখানে যখন কোমর সমান টপস পড়ছে, সামনে বুক ফাড়া আছে, বিভিন্ন রকমের ডিজাইন, এটা তো উত্তরবঙ্গের যারা ধার্মিক ব্যক্তি অথবা ভদ্র পরিবার তাদের জন্য তো এই মালটা না। এই মালটা হচ্ছে ঢাকা ইডেন কলেজের সামনে যাবে, ঢাকা নিউ মার্কেটে যাবে, তারপর উত্তরায় যাবে, মানে যে শহরে আপনার যে শহরে মডার্ন ছেলে মেয়ে বেশি সেই শহরে যাবে। এখন ওনার মফস্বল অঞ্চলে তো এই টপসটা যাবে না, ওনার যাবে হচ্ছে ফ্রক, যার কারণে মাল
কেনার আগেই উনাকে ফোন দিয়েছি, ভাই আপনাকে তো এইটা না নিয়ে আপনার ফ্রকটা নিলে ভালো হতো, হয়তো বা একটু দাম বেশি পড়তেছে, বাট এই মালটা কিন্তু আপনার এলাকায় চলবে, এটা চালাতে আপনার একটু কষ্ট হবে, আর আপনি যেহেতু নতুন, আপনি পুরানো হইতেন আমি একদম চোখ বন্ধ করে আপনাকে দিতাম, আপনাকে ফোনও দিতাম না আমি। উনি এটা নিল, নেওয়ার সাথে সাথে বলছে ভাই মাল এত ছোট ছোট, ভাই এ মাল নিয়ে কেমনে ব্যবসা করব, ভাই আমাকে ঠকিয়েছেন। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে এমন একটা মাল সারা বাংলাদেশে 50 বছরে মাত্র ঢুকছে 2টা মাল, তার একটায় ফার্স্ট রিভিউ পাইলাম, দ্বিতীয়টা তারা মাল না দেখেই সবার আগে রিভিউ করলো যে ভাই মাল খারাপ। কারণ এ বি গ্রেডের মাল কোন গাইটের মধ্যে এ একটু বেশি পড়বে কোনটা একটু বি বেশি পড়বে সেটা তো গাইটের সাইড 15-20টা মাল দেখে বোঝা যাচ্ছে না। তারপরে 15-20টা মাল কিন্তু আমি সর্বোচ্চ আপনাদের ভিডিও করে দেখাই দিছি। এরপরে যদি খারাপ পড়ে আমি তো কাস্টমারে বলতে পারি না যে ভাই আপনার কি কপালের দোষ আছে নাকি আরেকজন তো ভালো পেয়েছে, এটা আমার মুখে বলা শোভা পায়? পায় না। তাহলে আমাকে এখানে সরি বলা ছাড়ার কোনো উপায় নাই। সেকেন্ড থিং হচ্ছে এই ভদ্রলোকের ডিসিশনের ভুল, যেটা এই ভুল মানুষ করবে বলে ভিডিও করে তারপরে শেখায় দিছি, শেখায় দেওয়ার পরে আবার ভুল করে কমপ্লেনটা করলো। আর তৃতীয় এক ব্যক্তি মাওনাতে উনি চায়না শার্ট নিয়েছেন, চায়না শার্ট। তো উনাকে আমি বলেছিলাম যে ভাই আপনি এই শার্টটার সাথে আর মাত্র 2000 টাকা বাড়ায় নিলে যে শার্ট পাবেন তাতে মিনিমাম 40,000 টাকা আপনার ইনকাম হবে এই শার্টে। উনি বললেন যে না ভাই আমার সামর্থ্য কম, ভাই আমাকে আপাতত এইটাই দেন, এটা দিয়ে শুরু করি, যদি ভালো পড়ে তাহলে ভালো মালটা নিব। তো উনি একটা মাল নিয়ে নিল, যে মাল নিয়ে এখন ওই যে বলি যে মাত্র 1000-2000 টাকার জন্য এমন মাল নিয়েন না যে মালের টাকা উঠাইতে ঝামেলা। তো এবার উনার এই মালটা এরকম পড়ে গেছে যে ওনার টাকা বা উঠাইতে যান বের হয়ে যাবে, টাকা উঠাইতে যান বের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 3 রকমের 3টা সমস্যা। এছাড়া এই যে 800 বেলের মতো প্রায় মাল দিয়েছি, সম্ভবত 792 অথবা 91 সামথিং এরকম হতে পারে সম্ভবত। তো আমার গত বছরের হিসাবই ধরি, গত বছরের হিসাবে হচ্ছে 1800-র মধ্যে 11টায় সমস্যা। আর এবার ধরেন মনে করেন 700ই ধরেন, 700-র মধ্যে সমস্যা পাইলাম 3টা। তাহলে এটা পার্সেন্টেজ হিসাব করলে কত? এখানে 1%-এর মতো, এখানেও 1%-এরও কম, 0.5% আমাদের দুর্নাম। তা গাইডের মাল যেটা দেখে কেনা যায় না, না দেখে কিনতে হয়, না দেখে বিক্রি করতে হয়, এরপরে আবার এরকম বিভিন্ন কাহিনী যেটা আপনি কোনো দিন জানতে পারবেন না, কারণ ইম্পোর্টাররা কখনো বলবে না, এই দোকানদারও কখনো স্বীকার করবে না কার কাছ থেকে কত কমে মাল বিক্রি করছে। যেমন আপনি যদি একটা সুপার শপে যান, একটা সুপার শপে গেলেন, ওখানে যে ডিসকাউন্ট পাচ্ছেন, চাইলে পাচ্ছেন, পেস্টে পাচ্ছেন। এখন একটা কোলগেট অথবা ফ্রেশ জেল পেস্ট সে কোম্পানির রেট আছে মনে করেন যে আপনার 100 টাকা, বাইরের দোকানদার সেটা বিক্রি করতেছে কতই মনে করেন 95 টাকায় অথবা 100 টাকাতেই বিক্রি করতেছে, আর ইনি আপনাকে দিচ্ছে মাত্র 80 টাকায়। আর এই সুপার শপের খরচ কত? তাহলে এইটা কেমনে দিচ্ছে? অবশ্যই সে কী করতেছে, এই মালটা সে জিনজিরার থেকে, কোম্পানি থেকে মালটা নিতে গেলে মনে করেন 70 টাকা পড়তো, আর জিনজিরার থেকে ওই যে ভোক্তা অধিকারে দেখায় বিভিন্ন উল্টোপাল্টা ফ্যাক্টরি, ওইখান থেকে মালটা কিনছে মাত্র 35 টাকায়। 35 টাকায় কিনে 20% ডিসকাউন্ট দিয়ে সে আপনার 80 টাকায় বিক্রি করতেছে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার দাঁত যেমন ঝরা ফেলবে তেমন আপনার ক্যান্সারের রোগী বানায় দিবে। আর ওইটা হচ্ছে অরিজিনাল কোম্পানি থেকে নেওয়া, সে 95 টাকার নিচে 1 টাকা কমেও সে বিক্রি করতে পারছে না। এইটা হচ্ছে আপনাকে উপকার করবে, কারণ এটা হচ্ছে সার্টিফাইড, মেডিকেটেড সার্টিফাইড। আর এইটা হচ্ছে আপনার দাঁততে শুরু করে আপনার আয়ু, স্কিন, মুখে ঘা থেকে শুরু করে আপনার ক্যান্সার বানায় দিবে খালি 20 টাকার ডিসকাউন্টের কারণে। শুধুমাত্র আপনি এই সুপার শপের এসির বাতাস, ফ্যাশন, এরপর কম্পিউটারে বিল করতেছে, এরপর সার্চ করতেছে, এরপর মাইকিং করে করে এলাকায় আজকে শুক্রবারে 20% ডিসকাউন্ট, এই যে বালের আলাপগুলা করতেছে, করার অর্থ হচ্ছে এটা প্রমাণ করে দিচ্ছে যে সে এইসব কোয়ালিটি ফেল, থার্ড ক্লাস মাল সে বিক্রি করতেছে। কিন্তু আপনারা শিক্ষিত মানুষ সারা সপ্তাহ অফিস আদালত করেন, শুক্রবারে পরিবারে যে এসির বাতাস খেয়ে খেয়ে আপনাকে সার করতে থাকবে, আর আপনি এরকম ক্যান্সার বাঁধানো ওষুধ, তারপরে চকলেট, সব কিছু, ইভেন সবচেয়ে থার্ড ক্লাস চালটাও ধুয়ে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে সাদা বানায় সুপার শপে বিক্রি করাচ্ছে। আপনি ওইটা ভদ্রলোকের মতো, একটা চোদনার মতো, বাংলা কথা বলবো, ভদ্রলোক না, শিক্ষিত বোকাচোদা অথবা চোদনা আছে, এবং চোদনার মতো যে আপনি বাচ্চাদেরকে মৃত্যুর বিষ এনে ঘরের মধ্যে দিচ্ছেন। একটু গাড়িতে যে শপিং করেছেন, একটু বড় লোক দেখাইছে, কিন্তু বেসিক্যালি যে আপনি একটা চোদনা,
আপনি যে একটা শিক্ষিত বোকাচোদা, এইটাই আপনার বোঝার মতো ক্ষমতা আপনার নাই। আপনি কিন্তু সমাজকে দেখাচ্ছেন, পরিবারকে দেখাচ্ছেন যে গাড়িতে করে শপিং করতে গিয়েছিলাম, বাজার করে এনেছি। আপনার এই শিক্ষার মূল্য আমার জুতার চেয়ে কম। ক্লিয়ার? তাহলে এই যে যে বিষয়গুলো আপনাদের আমি শেখাই দিলাম, এইটা আপনাকে আপনার জন্মদাতা বাপেও শেখাবে না, যদি কিনা সেই ব্যক্তি এরকম দোকানদার হয় অথবা এরকম ব্যবসায়ী হয়। কারণ এইটা শেখালেই তো সে আর আপনার সাথে এরকম বাটপারি ব্যবসাটা করতে পারতেছে না। আর আপনার যদি ক্ষমতা থাকে তাহলে একটু খুঁজে বের করেন, এই যে এ গ্রেড আর এই এ গ্রেড আর এই এ গ্রেড, কে কোন ইম্পোর্টারের কাছ থেকে কত করে কিনছে। দুনিয়া উল্টে যাবে, কিন্তু এই ব্যবসায়ী কোনোদিন স্বীকার করবে না, কারণ স্বীকার না করাটাই হচ্ছে তার ব্যবসা। তাহলে এই এতগুলো প্রশ্নের উত্তর দিলাম একটা প্রসঙ্গে। তাহলে বন্ধুরা, এতগুলো পয়েন্ট আপনাদের একে ছবির মতো করে প্র্যাকটিক্যালি শেখাই দিলাম। গত 50 বছরে কেউ শেখায়নি, কারণ শেখালে তার ওই বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি জন্ম নিত না। বাংলাদেশের যত বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আছে সবাই গাইটের মালের থেকে জন্ম। সব এই যে আমার ডাইন পাশে আছে আবুল খয়ের গ্রুপ, এই যে দেয়ালের ঠিক অপোজিটে এই যে দেয়ালটা টাচ করছি, এটা আমাদের বিল্ডিং, আপনার ভাবিদের। এটারই ওই পাশে তারা জন্ম থেকে, এখান থেকে আবুল খয়ের জন্ম। জিএম সাহেবের পাশেই বসে, আসে মাঝে মধ্যে গল্প গুজব করতে। সামনে আছে গাইটের জগতে এসালাম, আমার মামার শ্বশুর। ও পাশে কি আছে, পিএসপি থেকে শুরু করে ফুলকলি থেকে শুরু করে কে কোথায়। তো আমার এই খালা শাশুড়ি কদিন আগে অসুস্থ, ফুলকলি মালিকের ছোট ছেলে ওই ঢাকা অ্যাপোলো হসপিটালে যে কি পরিমাণ সেবা টেবা করলো, কত ভালোবাসলো। আমার এই শ্যালকের বন্ধু, সাদাতের বন্ধু। তো ওই যে আপনারা সারা বাংলাদেশে যে আসেনি চট্টগ্রামে, এসে তো লাল দিঘির মোড়ে ওখানে যে সিনেমা হল, সিনেমা প্লেস এগুলো সব আমাদের। তো এই যে এই আমানত শাহ মাজার, এর অর্ধেকটাই আমাদের দান করা। এইখানে এতিমখানা বানা দেওয়া, সারা বছর আমরা এতিমখানাটা পরিচালনা করি। তারপরে এই পাশে একদম মসজিদ পর্যন্ত, বদর শাহ পর্যন্ত পুরো জমি আমাদের। সব আত্মীয় স্বজনরা ওই চাস্ত মস্ত এরা থাকে। তারপরে এখানে কমিশনার, মামুন কমিশনার, বাহাদুর কমিশনার, এগুলো সব আমার মামা শ্বশুর। তো আমার এখানে কিছু না, আপনার ভাবির সুবাদে আর কি, ঠিক আছে। তো এখানে হ্যাডামগিরি করার কিছু নেই, আর এখানে বেশি জোর গলায় কথা বলার কিছু নেই, কারণ এগুলো তো আপনার ভাবির দিকের। হ্যাঁ, যে জোর গলায় কথা বললে একটু দেখতে খারাপ দেখা যায়, ব্যক্তিত্বহীন দেখা যায়। তো যাই হোক, একটা কথা বলার কি, যে সৎ সাহস। আমরা বলি খানস গ্লোবাল যেমন যখন গার্মেন্টস শেখাইছে, গার্মেন্টসের ডাইং থেকে শুরু করে, ফেব্রিক্স থেকে শুরু করে, সেলাই থেকে শুরু করে, মেশিনের টেকনিশিয়ানের বাটপারি থেকে শুরু করে, অসংখ্য গার্মেন্টসের মালিক আমার অফিসে এসে বসে থাকছে যে ভাই এই জায়গায় আটকাইছি, ভাই আমার অমুক টেকনিশিয়ানের সাথে একটু কথা বলেন, ও আমারে কি বুঝায়, এই 5 বছর আমার ফ্যাক্টরি শুদ্ধ কেমনে খেয়ে দিছে, একটু শোনেন। কত সমস্যার সমাধান করে দিছি না। বড় বড় গার্মেন্টসের যে মালিকদের জিজ্ঞাসা করলে টের পেয়ে যাবেন, আর আমার অফিসের ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন। কত বড় বড় বিজিএম এর গার্মেন্টসের মালিকরা আমাকে ফোন দিছে যে ভাই এই জায়গায় আটকায় গেছি, কি করব। তো গার্মেন্টসের জগতে যত চুরি আছে, যতদিন গার্মেন্টসের কাজ করতেছি, পার্ট বাই পার্ট, একদম সেনাবাহিনীর ওই জার্সি কেনার থেকে শুরু করে পার্ট বাই পার্ট সবাইই শেখাইছি। গার্মেন্টস জগতের একদম চুরি থেকে শুরু করে একটা সুতার বাটপারি পর্যন্ত শিখাই দিচ্ছি। তো গাইডের জগতে তো মন খুলে আপনাদের শেখাই দিচ্ছি। আমি কি ব্যবসা করতে আসছি না, আপনার মতো কোটিপতি হইতে আসছি না। আপনি যেমন বিশাল সৎ মানুষ। অনেকে বলেন ভাইয়া ঢাকাতে আপনাদের অফিসে গিয়েছিলাম, ভাইয়া অফিস তো বন্ধ, আপনাদের কিভাবে ট্রাস্ট করব। আপনি তো একটা থার্ড ক্লাস পাবলিক, রে ভাই। ডিজিএফআই থেকে শুরু করে, এনএসআই থেকে শুরু করে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল ডিজিরে যে জিজ্ঞাসা করেন যে আপনার বিআই রে আমি এই ফোন করে এই কথাটা বলছি, আমার একমাত্র বিআই তো, যে ফোন করে বলেন, অথবা আমার ছবিটা দেখায় বলেন যে ভাই এই জোবাইব ভাইরে কইছিলাম যে ভাই উনি সিটার। এরপরে দেখেন আপনার কোল যেমন যে কেমনে নাই হয়ে যায়। আর পরে একসময় ছবি টবি পোস্ট করে দিব না, দেখে নেন, পারিবারিক ছবি দেখে নেন। ভোক্তা অধিকার বলেন, তারপরে আপনার ডিজিএফআই বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, এনএসআই বলেন, র্যাব হেডকোয়ার্টারের ডিজি বলেন, দুদক বলেন, সবই তো পরিবারের মানুষ বসানো। বিএনপি আওয়ামী লীগ সব জায়গায় পরিবারের মানুষ বসানো, তারপরে ব্যবসা করতে নামছি। ওই আপনি একদিন অফিসে
একটা ফোন না করে দুঃখ করে চলে গেলেন, এরপরে আমার আশপাশে আমার লেক সিটি কনকর্ড মার্কেটের সারা পৃথিবীর মানুষ কেউ চিনতো? মার্কেটে যদি 100 জন মানুষ আছে, আমার দোকানে আছে 400 জন মানুষ। টোটাল মার্কেটে যত দোকানদার, মানে কলজামল যে মনে করেন যে শুকায় যায়। মার্কেটে জিএম পর্যন্ত এসে কয়, জুবাইর ভাই আপনি যে কি ব্যবসা খুলিছেন যে টোটাল মার্কেটে ব্যস্ত। তা আশপাশে যাদের দোকানে মনে করেন এটা মাসিয়ে পড়ে না। ওই আমার দোকান যদি খারাপ থাকে আর আপনি এসে যদি জিজ্ঞাসা করেন, ভাইয়া এই দোকানটা বন্ধ, ইনারা কবে খুলবে, তো কি আপনার ভালো কথা বলবে? ওই মার্কেটের অনেক ব্যবসায়ী তো আমার ফোন করে কয়, ভাইয়া আপনি এই দোকানটা কি বিক্রি করে দিবেন, তাহলে আমরা নিতাম। আমার দোকান সেল করে দিলে এই জায়গায় আপনি যে ব্যবসায়ী দেন, ডায়মন্ডের ব্যবসা দিলে এত লোক কি আসবে? আসবে না তো, কারণ আপনি তো আমার মতো করে সত্যি কথা বলে তো মাল বিক্রি করবেন না, আপনি তো মানুষকে শেখাবেন না মন থেকে, তা আপনার কাছে এত মানুষ আসবে? তা লেক সিটি কনকর্ডের লিফট দুইটা নষ্ট হয়ে যায়, আমার এত লোক আপ ডাউন করে, তো এখানে কিছু মানুষের নজরে লাগবে না? কিছু মানুষ চাবে না শত্রুতা করতে? এরপর আমার ফ্যাক্টরি ট্যাক্টরি সব আওয়ামী লীগের সভাপতির বাসায়, কপাল গুনে। এখন কপাল গুনে যেহেতু পড়ে গেছে, এখন এই সরকার আসার পরে কি হয়েছে, সিকিউরিটির জন্য সব বন্ধ রাখছি। এখন এই যে প্রতিমন্ত্রী বানাইছি মামারে, তারপরে সংসদ ভবনের রুইপ বানাইছে ফুফাতো ভাই রে, বকুল রে, তারপরে প্রেসিডিয়াম সদস্য বানাইছি ফুফাতো ভাই হেলাল রে। এখন মনে করেন ব্যবসা বাণিজ্য আরো 14 গুণ শুরু করতেছি। দোকানপাট সব খোলা থাকবে, লোকজন নিতে হবে না। আমি তো চট্টগ্রামে পড়ে আছি, 450 আইটেম নিয়ে এখানে কাজ করতেছি, একা মানুষ। আপনি কখন অফিসে আসবেন, এরপর খুঁতখুতানি করবেন, এরপর 10,000 টাকা দিয়ে একটা মাল নিবেন, এরপরে ভাইয়া মাল ভালো হবে তো, এই 3000 ভিডিও বানানোর জন্য পরে ভিডিও না দেখে টেকে আমার চেহারা দেখতে আসবেন আর এরকম ওই সেমনি মার্কা কথা বলবেন। আর আপনার ওই সেমনি মার্কা কথা আর প্রশ্নের উত্তর আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে দিব, আর এটা দেওয়ার জন্য আমি হেড অফিসে বসে থাকবো। আমার আর খেয়ে কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এত সস্তা ব্রেন আর এত সস্তা মানসিকতা নিয়ে আপনারা ব্যবসা করবেন আর ব্যবসায়ী হবেন, এটাই তো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর ঘটনা। তাহলে সপ্ত আশ্চর্যের মধ্যে যে 7ম নম্বরে সুন্দরবন আছে, ওইটা কেটে আপনার নাম লিখে দেন যে আমি এরকম একটা 3rd ক্লাস আর এরকম অনেক কিছু চিন্তা করতেছি, আর এই খানস গ্লোবালে মাল দিব, টাকা দিব। আরে ভাই, একটা কর্পোরেট মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করে দেখেন না, এরপরে কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেখেন। দুদক এনবিআর এর থেকে শুরু করে, ইনকাম ট্যাক্সের থেকে শুরু করে, তারপরে সিটি কর্পোরেশন থেকে শুরু করে, কত কিছু আপডেট না রাখলে জায়গায় বসে অ্যাকাউন্ট সব ক্লোজ হয়ে যায়। তা কোম্পানির একটা কারেন্ট অ্যাকাউন্ট আপনার জন্য খোলা আছে, আমারও তো দেখার দরকার নাই, আমার কোম্পানিও দেখার দরকার নেই। আপনি ব্যাংকে যাবেন, যে খানস গ্লোবালে টাকা জমা দিয়ে দিবেন, ব্যাংক আপনার একটা রিসিপ্ট দিয়ে দিবে। আর কি, আর কি সিকিউরিটি লাগে? আর কিছু লাগে? কোম্পানি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টে যখন পেমেন্ট দিবেন, খানস গ্লোবাল লেখা আসবে। তা আপনি কি এই যুগে এত অশিক্ষিত যে একটা কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট দিচ্ছেন, এটা আরেকজন নিয়ে চলে যাবে? গত বছর আমি একটা অশিক্ষিত পাইছিলাম, ফেসবুকের থেকে শুরু করে সব জায়গায় বলা আছে কোম্পানির এই কয়টা নাম্বার অথবা এই ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া অন্য কোথাও পেমেন্ট দিবেন না। ওই কোম্পানির থেকে, কোম্পানির মধ্যে আমি এখানে থাকি, কোম্পানির মধ্যে এক চোর জন্মাইছে, সে তার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে নিছে, নিয়ে ওই 888 একটা হুডি দেবে, কিন্তু বেসিক্যালি কাস্টমারে বলছে কোরিয়ার এ গ্রেড হুডি দেবো 28,000 টাকা দাম। আর চুতিয়া কাহিনী, কাস্টমার তাকে অ্যাডভান্স করে দিছে, তাও আবার মার স্বর্ণের 2টা রিং ছিল, সেই 2টা রিং বন্ধক রেখে। জুবাইর ভাইয়ের ভিডিও দেখে তার এত ভালো লাগছে এবং সে এত শক্তি পাইছে এবং এত কিছু শিখছে, কিন্তু এই যে টাইনি টাইনি শিখছে আর ইমোশনাল পাগলা। সো ওই মার গহনা রেখে, বন্ধক রেখে টাকা এনে এই স্যামড়ারে দিয়ে দিছে। এই স্যামড়া তো 28,000 টাকা নিয়ে নিছে, আর তার একটা সাইনার 12,000 টাকা দামের একটা উডি তারে কুরিয়ার করে পাঠাই দিছে। নিচে 28,000 টাকার কুরিয়ার এ গ্রেডের মাল দেবে, আর দিছে কি সাইনার 11,000 12,000 টাকা দামের একটা উডি। ও পাশের মার গহনা মহনা শেষ, আর এইসব শেষ। আর এবার মাল ছাড়াইতে গেলে তার বাকি টাকা কন্ডিশন দিয়ে তারপরে মাল উঠাইতে হবে। তো এই ঘটনা যখন সব কাহিনী হয়ে যাওয়ার পরে, এরপরে সে সামহাও যখন অনেক ভোগান্তি এবং টেনশনে পড়ে গেছে, তখন আরও খোঁজাখুঁজি করে আমার অফিসে আর একজনের ফোন দিয়ে করে, ভাই এই ঘটনা ঘটছে, বাইরে একটু জানান। তা আমি জানলাম, জানার পরে বললাম যে আপনি তো আমার ভিডিও দেখেন না, এই যে মিষ্টি মিষ্টি কথা বলছেন, ভাই আপনাকে খুব ভালোবাসি, ভাই আপনার অনেক ভিডিও দেখেছি, অ্যান করেছি ত্যান করেছি, এই মিয়া ফাইজলামি করার জায়গা পান না?
ফেসবুকের পেজের কাভার পেজের থেকে শুরু করে সব জায়গায় প্রতিটা ভিডিওর সাথে ব্যাংক অ্যাকাউন্টের থেকে শুরু করে সব দেওয়া আছে। কেউ আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তারা দেওয়া আছে। ওই নাম্বার ছাড়া পেমেন্ট দিছেন কারে দিছেন? কোম্পানির এমপ্লয়িরে। কোম্পানির এমপ্লয়ি কোম্পানির নাম্বার দিয়ে কল দিছেন, কিন্তু আপনি যখন পেমেন্ট দিচ্ছেন তখন তো খানস গ্লোবাল লেখা আসবে। তারপর আপনি মিলে দেখবেন যে এটা খানস গ্লোবালের পেমেন্ট অ্যাকাউন্ট কিনা। এরপরে অফিসের শেডারে ধরার আগেই পলায় চলে গেছে। পলায় যে দেই যে সে আবার নাকি আরো 4-5টা মামলা খাওয়া পাবলিক, সে নাকি জেলের মধ্যে বসতেছে না কি ঘটনা, গোড়া টিম এত দেখার টাইম নেই। তাহলে দেখেন আপনারা কোম্পানির যে কটা সিম আছে, 10টা সিম, আমার 2টা সিম, কয়টা? 12টা। এই 12টা সিমে যার সাথে কথা বলবেন, ফোন করে আমার বউরে পান, অথবা প্রিন্সেস ডায়নারে পান, অথবা আফ্রিকান নিগ্রো একটা পান, কোনো সমস্যা নেই। অফিসের সিমে কল করে কথা বলবেন, সে তথ্য দিবে, কত দাম, কোথায় কি সব বলে দিবে। এরপর আপনি পেমেন্ট ঢুকাবেন আমাদের কোম্পানির বিকাশ নাম্বারে অথবা ব্যাংক অ্যাকাউন্টে। বিকাশের নগদ রকেট যা আছে সব আমার কাছে। আপনি টাকা পাঠালে সাথে সাথে SMS আমার কাছে আসে। আমি ওই SMS-টা আবার আমার কোম্পানির যে ভদ্রলোক অথবা ভদ্রমহিলা আপনার অর্ডারটা কাটছে তাকে SMS-টা পাঠিয়ে দিই যে এই নাম্বার থেকে এত টাকা আসছে, এটা কি আপনার অর্ডারের? জি স্যার আমার অর্ডারের। তাহলে অর্ডার শিট কাটেন, কেটে কাস্টমারকে ছবি তুলে পাঠায় দেন আর আমাকে একটা ছবি পাঠান। ওই ছবি দেখে আমি মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি। আর এই অর্ডার শিটের মধ্যে আপনার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ কি জানেন, এই যে অর্ডার শিটটা কমপ্লিট করে আপনাকে ছবি তুলে পাঠায়, এখানে দেখেন সবার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার সঙ্গে সারা দিন যত বগর বগর হবে, ফাইনালি লেখা ক্রেতা কি মাল ওয়াশ আয়রন করবে, হ্যাঁ অথবা না, রঙের আধিক্য গাঢ় চকচকে নাকি হালকা, তারপরে মালটা কোথায় বিক্রি করবে, হাট, বাজার, শহর, শোরুম, অনলাইন, আর লাস্টে পুরুত্ব, মালটা মোটা হবে না পাতলা হবে। এই কটা জায়গায় টিক চিহ্ন দেওয়া থাকলে বোঝা হয়ে যায় আপনার সাথে আমাদের কাস্টমার কেয়ারের ছেলেরা, মেয়েরা, ভাই বোনরা কি কথা বলছে। আর কিচ্ছু আমার জানা লাগে না। কারণ আমি জোবেদ ভাই। ওই ঢাকা কলেজের সামনে দাঁড়ায় নিউ মার্কেটে বোরকা পরা এক বেটিরে যদি ওই ফুটওভারে পরেও দেখি, ও বেটির কবে পিরিয়ড হয়েছে অথবা কোন ফেব্রিক্সের 24 আছে সেটা যদি বোঝার ক্ষমতা না হয়, তো জোবেদ ভাই হইলাম কেমনে হইলাম? কারণ আমরা অনেক কিছু সিমটম থেকে বের করি, কাজ করতে করতে ঘাই খাইতে খাইতে অভিজ্ঞতা হয়ে গেছে। তো কথা হলো যে এই অর্ডার শিটটা আপনাকে তুলে পাঠিয়ে দিবে। আর প্রতিটা অর্ডার শিটের নিচেও দেখেন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের থেকে শুরু করে সব লেখা আছে। এখানে টাকা পেমেন্ট করে দিবেন, অন্য কোনো নাম্বারে দিবেন না। শেষ। আপনার আর কাজ কি? এরপর আপনার কোথায় আপনি ব্যবসা করছেন, কি করছেন, আমি তো সব এখানে দেখতেছি। কোথাও যদি কনফিউশন হয় যে উনি ময়মনসিংহে এই মালটা নেবে, আচ্ছা ঠিক আছে আমি একটু ফোন দিই, ভাই এই মালটা আপনি ময়মনসিংহে নিয়েন না, না নিয়ে ওই মালটা নেন। এটা আপনি চিন্তা করছেন অথবা ভিডিওতে চকচক করছে দেখে আপনার পছন্দ হয়েছে, কিন্তু এটা টাকা তৈরি হবে না। আপনি ব্যবসা করতে নামছেন টাকার জন্য। তো যেখানে কটকা লাগে সেখানে আমি কল ব্যাক করি, কিন্তু গণদ্বারে ওই সারাদিন ধরে বদর বদর করবো, 10 মিনিট ধরে ফোন ছাড়বেন না, এত কথা বলার তো ভাই সময় নাই, এত কথা বলার সময় নাই। তাহলে আশা করি আজকের এই ভিডিওর পরের থেকে আপনারা 2-3টা প্রশ্ন কখনো করবেন না। আমাদের অফিস যখন খোলার প্রয়োজন হবে আমরা তখন অফিস খুলবো। আর চট্টগ্রামে এসে ভাইয়ের সাথে দেখা করে মাল নেব, এখানে তো আমাদের কোনো দোকান নাই, এখানে কোনো গোডাউন নাই। আমরা ডিরেক্ট ইম্পোর্টার কাছ থেকে মাল নিয়ে কুরিয়ারে জমা দিয়ে দিই, আপনারা আপনাদের ঠিকানায় পেয়ে যান। তো এখানে এসে কি আমার চেহারা দেখবেন? আমার চেহারা দিয়ে লাভ কি? আমার চেহারা তো বাটা জুতো অথবা কুত্তার চেয়েও খারাপ। আমার চেহারা দেখার দরকার নেই। তো এই চেহারা দেখতে এসে যে 3-4 দিন 2 দিন সময় নষ্ট করবেন, 3-4 হাজার টাকা নষ্ট করবেন, এটাই প্রমাণ করে যে আপনার জীবনে কোনোদিন ব্যবসা হবে না। দরকার নাই তো। আপনি এসে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করবেন 10 বছর ব্যবসা করে, তার চেয়ে বেশি আমি আপনারা অনলাইনে ভিডিওতে গণধরে সবাইকে শিখাই দিচ্ছি। তো আমার চেহারা দেখার কি আছে? চেহারা দেখার কিছু নেই। তাহলে আশা করি আপনারা খানস গ্লোবালের সাথে যারা ব্যবসা করে তারা একদম ফিক্সড কাস্টমার, কিন্তু নতুন যারা খানস গ্লোবালের সাথে ব্যবসা করতে চান, যা যা জানা বুঝার একদম পার্ট টু পার্ট সব শেখাই দিছি।
আপনার অফিস দেওয়ার দরকার নেই, আপনি জোবাদ ভাই চেহারা দেওয়ার দরকার নেই, খানস গ্লোবালের অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে দিবেন, খানস গ্লোবালের ভিডিও দেখবেন, খানস গ্লোবালের কাস্টমার সার্ভিসে ফোন দিবেন, তারা আপনাকে সব সহযোগিতা করে দিবে। এরপরে আগে কমপ্লেন ছিল যে খানস গ্লোবালে ফোন দিলে ফোন রিসিভ করতেছে না, ফোন রিসিভ করছে না, সে এবার 8-10 জন আপনার নিয়োগ করা হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, একটা মজার বিষয় আপনাদের আমি দেখাই, যে ইদানিং আপনারা লক্ষ্য করছেন আমার নাম্বারে কল দিলে 10 জন আপনার ফলে ফোন দেয়, মাঝে মধ্যে বিরক্ত লাগে। আর আগে বিরক্ত লাগতে কেন ফোন ধরে না? তো আমরা চাই যে রেকর্ডটা চেঞ্জ হয়ে যাক। আগে রেকর্ড ছিল কি, খানসগুলো বলে ফোনে পাওয়া যাচ্ছে না, আর এখন একজন ফোন যদি দিয়ে বসেন তা আপনার মিনিমাম 10 জন কল ব্যাক করবে, পারলে আমিও কল ব্যাক করার চেষ্টা করি। তো ঘটনা হলো যে আমি একটু প্রাইভেসির জন্য করি, এই যত নাম্বার আসে না, এই যত নাম্বারে কল আমার কাছে হোয়াটসঅ্যাপের থেকে শুরু করে যেখানে যা আসে, ঠিক আছে, কারণ এখানে অনেকের ব্যক্তিগত নাম্বার বলেন যা বলেন এটা কমনলি দেখানো ঠিক না, এই জন্য আমি একটু সাইড করছি। যত আপনার কল আসতেছে, যত কল আসতেছে, প্রতিদিনে যদি 10টা 20টা 50টা স্ক্রিনশট নিতে, আমি স্ক্রিনশট নিই, নেওয়ার পরে আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিই যে আপনারা কথা বলেন। এরপরে আমার ভার্সিটি লাইফের সিম হচ্ছে এই যে আপনারা রবি নাম্বারে ফোন করেন 01825581451, আর একটা হচ্ছে 01612344302। এই দুটো একদম ভার্সিটি লাইফের মোবাইল নাম্বার, দীর্ঘদিনের মোবাইল নাম্বার। এবার আসেন, এই দুটা মোবাইল নাম্বারে ভার্সিটি লাইফে প্রেম করছি না, বান্ধবীর সাথে না করি অন্তত ম্যাডামের সাথে তো করছি, আচ্ছা গেল। এরপরে ফ্ল্যাট বাড়িতে থাকছি ব্যাচেলার ম্যাচ করে, বান্ধবীর কি অভাব ছিল? এরপরে চাকরি করছি, বিমান বালাতে শুরু করে কোনো কিছু কি, ব্যাংকের ম্যানেজারের থেকে শুরু করে কোনো কিছু কি, তারপরে বান্ধবী সহকর্মী, এগুলো কি কোনো কিছু বাদ গেছে? হাসাহাসি আনন্দ ফুর্তি করতেছে, এটা তো নর্মাল। আর বাচ্চার বাপ হইছি অথবা বিয়ে করছি বলে যে আমি দোয়া তুলসী পাতা তা তো না। বহুত হ্যাডাম ছিলাম, বহুত হ্যাডাম ছিলাম। এখনকার পোলাপানের অন্তত 50 বার জন্মগ্রহণ করা লাগবে ওই লেভেলে, ওইরকম প্রো লেভেলে যাইতে গেলে। একদম সহজ কাট ক্লিয়ার কথা, কারণ দুষ্টু ছিলাম বলেই তো অনেক কিছু শিখতে পারছি। চোখ যদি চোখে চশমা পরে একদম বড্ড ছেলের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে বসে থাকতাম, তো আমি আমার বই তো আপনার কাছে 2 দিন পরে ভাড়া খাইতে যেত, কারণ এত বড্ড দিয়ে তো বাচ্চা কাছেও পয়দা হইতো না। কথা বুঝেন নাই? আমি খাস মাল, জীবনে এমন কিছু নাই যে করি নাই। তাহলে কি? তাহলে এর অর্থ হচ্ছে যে আমার মোবাইলে এই 20-25 বছরে কত বন্ধু বান্ধবী বলেন, পরকিয়া বলেন, কত কিছু থাকতে পারে, পারে না? এখন আমার অফিসে জয়েন করছে ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়া ছেলে মেয়ে, আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব কিছু তাদের কাছে মুক্ত, এবং সবাই আমারটাতে 3-4 জন করে লগ ইন করা তাদের কম্পিউটারে, তারপরে তাদের ইয়েতে, কারণ হোয়াটসঅ্যাপ তো 4 জন করে লগ ইন করা যায় নন রেজিস্টার্ড ভার্সনে, এগুলো তাদের কাছে লগ ইন করা। অর্থাৎ আমি আপনাদের ফোন রিসিভ করতে পারছি না, তারা আমার হোয়াটসঅ্যাপ ইউজ করছে। আপনি আমাকে একটা ফোন দিয়ে, মানে অফিসে অন্তত 4টা বোন, সেখানে আপনি আমার গালাগালি দিলেও পাচ্ছেন, আপনি আমার ভালো কথা বললেও পাচ্ছেন, তারা সাথে সাথে সবকিছু দেখতে পাচ্ছে, দেখে তারাই কল দিচ্ছে, স্যার আপনার কিছু লাগবে? তো ভার্সিটি লাইফের বন্ধুদের সাথে কেমন কথা, কে মামা চোদানি বলা, কেমন আসোস, এরকম গল্প হয় না? তা আমার মনে হয় না গত 6 বছরে আমার এই 2টা সিম আমার অফিসের একদম আমার সন্তানের বয়সী বাচ্চাদের কাছে মুক্ত করে দেওয়া। আমার বিশ্বাস এরকম কোনো কল আসছে কিনা সন্দেহ, সাহস নেই কারো, আর সেরকম সম্পর্ক আমার নাই। তাহলে যে এতক্ষণ যে বললাম যে ভাই বহুত খারাপ ছিলাম, তো খারাপটা কেমন ছিলাম সেটা প্রমাণ এতক্ষণ পেয়ে গেলেন। এবং এইভাবে একদম সন্তানের বয়সী বাচ্চাদের কাছে, তারপরে মেয়েদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, ভাইবার থেকে শুরু করে, ইমো থেকে শুরু করে, মোবাইলের SMS থেকে শুরু করে, ইভেন আমার সিমের লগ ইন পাসওয়ার্ড আমার অফিসে দেওয়া, আইটি অফিসার প্লাস মেয়েদের কাছে, তারা কম্পিউটার অনলাইনে ঢুকে আমার এয়ারটেলের অথবা আমার রবির মাই এয়ারটেলে ঢুকে ওখান থেকে আমার কল লিস্ট বের করে নিয়ে তারা দুপদাপ করে ফোন দিচ্ছে। এইটার জন্য কতটা মানসিক সহায়তা লাগবে? আপনি তো একটা DGFI, আপনি তো একজন গোয়েন্দা সংস্থার হেড, আপনি আপনার নাম্বারটা আপনার বউ অথবা আপনার সন্তানের কাছে দেন, তারপরে বুঝবেন আমার এই হাতের একটা পশমের যোগ্যতা আপনার হয়েছে কিনা। এই যে সততা বলেন, চরিত্রবান বলেন, আপনি তো মসজিদের ইমাম অথবা কি সেই
কি ওয়াশ করে করে বেড়ান। আপনার মোবাইলের পাসওয়ার্ডের থেকে শুরু করে সব ওপেন করে দিয়ে অথবা শেয়ার করে দিয়ে বউ এবং বাচ্চার কাছে রাখবেন নন স্টপ 1টা মাস, দেখি যোগ্যতা আছে কিনা। তারপরে বোঝা যাবে সততা কি জিনিস, আর বদ্ধতা কি জিনিস, আর আদব কায়দা কি জিনিস, আর কোথায় কি জিনিস। আর এটা হচ্ছে জুবায়েদ ভাই। তো প্রথমে যখন কইছি না যে জীবনে অনেক কিছু করেছি, তখন তো মনে হচ্ছে আমি তো মনে মনে এটাই সন্দেহ করছিলাম, তোমার তো দেখলে এরকম খেলোয়াড় মনে হয়। তো ওরকম খেলার হলে কি আমি আমার সন্তানের কাছে এভাবে সবকিছু ওপেন করে দিই? এবং আমার অফিসে আপনারা যারা আসেন, পৃথিবীর কোনো অফিসে কোম্পানির মালিকের রুমে ক্যামেরা দেখছেন কিনা সন্দেহ, দেখছেন কিনা সন্দেহ। দেখেন এইখানে তো এই অফিসটা এখনো সাজতেছি, ওই একটা ক্যামেরা আছে না, ক্যামেরা দেখছেন আমার হেড অফিসে, এটা হচ্ছে আমার ঠিক সামনের ক্যামেরাটা। আর আমার হেড অফিসেও দেখছেন আমার মাথার উপর ক্যামেরা আছে। আবার আপনি যে যখন আমার সামনে বসেন আপনার পিছনে ক্যামেরা আছে, এবং এই ক্যামেরাগুলো লাইভ রেকর্ডিং হয়, এবং কোনো রেকর্ডিং অফিসে না, সবই হচ্ছে আমার বাসায় আর আমার শ্বশুরবাড়িতে। অর্থাৎ শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে আমার শাশুড়ি তো সারাদিন টিভি দেখতে থাকে, আর ওই কথা টথা বলতে থাকে, বয়স হয়ে গেছে, ঘরের তেমন কাজ কাম তেমন কিছুই নাই, শ্বশুর সাহেব মারা গেছে, ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে। তো সে সারাদিন ক্যামেরার দিকে তাকায় থাকে, দেখতে থাকে ফ্যাক্টরিতে কি চলতেছে, আমার হেড অফিসে কি চলতেছে, আমার এখানে কি চলতেছে। এই যে এখন ভিডিও করতেছি, আপনার ভাবি যে একটু আগে দেখলাম যে কল দিছে আমারে, অর্থাৎ সে ক্যামেরায় আমাকে দেখতেছে, ইভেন আমার বাচ্চারাও দেখছে। সো একটা সুন্দরী ম্যাডাম আসছেন আমার অফিসে, আপনার সাথে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আমার ঘাড় কেমন, আমার চোখের চাহনি কেমন, প্রতিটা অ্যাটিটিউড আমার বাচ্চা দেখতেছে, দেখে চিন্তা করছে বাবা কি অফিসে বদমাইশি করতেছে নাকি সঠিক পরিশ্রমটা করতেছে। আর এইটা হচ্ছে আমি। তো বাইরে থেকে দেখে আপনারা যে যত যাই কমেন্টস করেন অথবা যা চিন্তা করেন না কেন, আমার জায়গায় আসতে গেলে অনেক অনেক লেভেল পার করে তারপরে আপনাকে আসতে হবে। এই কলিজাটা সৎ হইতে হবে। সারাদিন চলতে গেলে কত শিয়াল কুত্তায় ডাকবে রাস্তার পাশে, সব কয়টা লাথি মারতে যাওয়ার দরকার নেই। সারাদিন কাজ করতে গেলে বিমানবালা, ব্যাংকের সুন্দরী, মিডিয়ার সুন্দরী, কত কিছু দেখবো। বাট ঘরেতে বেরোইছি 2টা টাকা কামাই করার জন্য। আমি আমার স্বার্থটা উদ্ধার করে সুন্দরভাবে ঘরে বাচ্চার কাছে চলে যাব। আর এইটি হচ্ছে একজন ব্যবসায়ীকে করা উচিত, করা উচিত। কতটুকুন পারি আল্লাহ মাহবুব জানে। দোয়া করবেন খানস গ্লোবাল যেন এরকম সুন্দরভাবে চলে, আমিও যেন এইভাবে বেঁচে থাকতে পারি আমাদের সহকর্মী সবাইকে নিয়ে। সো সবার জন্য শুভকামনা, আশা করি সবাই ভালো থাকবেন। এবং এই ভিডিও থেকে আপনারা আপনাদের জীবনের অনেক কিছু শিখলেন, ইভেন আমার সম্পর্কেও জানলেন। আর যে বেশি কথা বলে তার মধ্যে খারাপ মানে লুকোচুরি কিছু থাকে না। ওই দেখবেন অনলাইনে যেসব চরিত্রহীন বেরিয়ে আছে, এগুলোর সাথে প্রেম করতে গেলে ওই নাম একটা বলে, প্রোফাইলের নাম একটা, ছবি একটা, মানে সুদীর বুদির তাল, মানে বোঝা যায় যে এটা হোটেলে বাড়ায় কাটা বোরখা আলী। কথা বুঝতে পারছেন? আর যে মন খুলে নিজে থেকে অনেক কথা বলে তার মন অন্তত পরিষ্কার হয়, এটুকুন বুঝতে পারলেই হবে। তা আমার সাথে কাজ করবেন, সামনে আসতেছে সিজন, 2 হাত ভরে কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন। আর সালে এত ফোন আসলে কথা কয় কেমন, মেজাজটি খারাপ হয়ে যায়। মন খুলে কাজ করবেন, কলিজা খুলে কাজ করবেন। চট্টগ্রামে কষ্ট করে আসতে হবে না, আমার এই বাটা জুতোর মতো চেহারা দেখার জন্য আসতে হবে না, টাকা পয়সা শ্রাদ্ধ করতে হবে না। খানস গ্লোবাল কাস্টমার কেয়ারে সবার আগে ভিডিও দেখবেন ফেসবুক, ইউটিউবে। মন খুলে বুঝবেন যে খারাপ মাল, কম দামি মালের জন্য খানস গ্লোবালে কেউ আসে না। সদরঘাটে চলে যাবেন, খাতুনগঞ্জে চলে যাবেন, রংপুরে চলে যাবেন, নীলফামারীতে চলে যাবেন, টঙ্গী চলে যাবেন, বুলতাগাউসিয়া চলে যাবেন, সব জায়গায় সব ব্যবসায়ী কত কমের মধ্যে মাল পায়, ওটা নিয়ে ওইখানে নিয়ে একটু বেশি দামে মার্কা অনুযায়ী বিক্রি করছে। ভাই শুনিছেন না 888 মাল, খুব ভালো মাল বেচেন, কিন্তু এই জায়গাতে কেমনে পাওয়াটা ধরে আর সোনাটা চাইতে কম দামে, আরো কম দামে, আরো কম দামে করে নিয়ে যে ওইখানে যায়, সে কথা আমরা তো আর বলতে চাই না। যেমন আমাদের দেশের ইম্পোর্টাররা চায়নায় করিয়ে যে ওরকম চাইতে চাইতে তারপরে কত কমের মধ্যে মাল এনে ছাড়তে পারে, সেটা যেমন ইম্পোর্টারে করে, তেমন এই সদরঘাটের ব্যবসায়ী বলেন, অমুক জায়গার ব্যবসায়ী বলেন, তমুক জায়গার ব্যবসায়ী বলেন, এই খাতুনগঞ্জে এসে ইম্পোর্টারের গোডানে সেম কাজটাই করে। ভাই আর একটু কম নেন, ভাই আর একটু কমে হয় না। আর ওইখানে যাওয়ার পরে এইখানে যখন একটা মাল ভালো হয়, আমি ভিডিও করে ছেড়ে দিই যে এই মালটা, এই ব্র্যান্ডটা, এই কোয়ালিটিটা ভালো আসছে, ব্যবসা হবে। এই যে আমি বলে দিছি, পুরো জাতি মনে করেন যে পাগল হয়ে গেছে। ভাই জুবাদ ভাই ভিডিও দেখাচ্ছে, কোনো মতে একটু বোঝা যায় নাকি যে এটা কোন মার্কা, তাহলে সেই মার্কা নিয়ে 100টা দোকানে ঝাঁপায় পড়বো, ওই দোকানেতে মাল নিব।
আমি দিব মাল আর আপনি পাবেন বাল। কারণ এই যে খেলাটা শিখাইলাম, এই খেলাটা এতদিন বোঝেন নাই, আজকে থেকে বুঝতেছেন যে খানস গ্লোবালের থেকে মাল নিলে কেন ব্যবসা হয়, কেন জোবাইদ ভাই বলে যে এই হাত দিয়ে যে মাল বের হয় সেই মারে টাকা তৈরি করে দেয়। কারণ আমরা ওই ইম্পোর্টার কোথার থেকে কোন মাল আনতেছে, কোন জায়গার থেকে। 12 বছর লজিস্টিক্সের হেড আমি, 12 বছর লজিস্টিক্সের হেড। লজিস্টিক্স বুঝেন তো, ওই যে কুরিয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস এরকম। চট্টগ্রাম পোর্ট বলেন, তারপরে আপনার মোংলা পোর্ট বলেন, পোর্ট কোনোটা বাদ নাই। আর চায়নার জাংকো থেকে শুরু করে যতগুলো 186টা, চায়না, কোরিয়া, জাপান, ইটালি, 186টা এজেন্টের মধ্যে সবচেয়ে বড় বড় WRC, জাংকো, যত বড় বড় লজিস্টিক্স কোম্পানি আছে বাংলাদেশে যত মাল ঢোকে এর 80% মাল যেসব লজিস্টিক্স কোম্পানি অথবা কুরিয়ার কোম্পানি বাংলাদেশে দেয়, সেই কোম্পানিগুলোর সাথে বিজনেস ডেভেলপমেন্ট হেড হিসেবে 12টা বছর কাজ করছি। তো ওই চট্টগ্রাম পোর্টে বলেন, কাস্টমসে বলেন, আর কোন ইম্পোর্টারের কার কাছ থেকে কোন রেটে মাল আনে, কোন ফ্যাক্টরিতে, খালি ফ্যাক্টরিতে একটা ফোন দিয়ে কয় হ্যালো হাউ আর ইউ, I need to get these dogs from those আমরা হোয়াটসঅ্যাপে পাঠায় দেয়। ওই ইম্পোর্টার কয় টাকা দিয়ে মাল কিনছে আর এই জায়গায় মুখে কি বাল করছে, ভাইয়া এ মাল আমার কেনা 58,000 টাকা। এ দোনের আলাপ তো ভাই আমারে চায়না থেকে যে জায়গাতে আপনি মাল কিনে নিয়ে আসছেন ওই এক্সপোর্টারই আমারে ডকুমেন্টে পাঠায় দিছে। দেখ শুধু কি করি আমরা, যেহেতু মাল কিনে আটকাই না, এই জন্য দেখে না দেখার বান করি, না শুনে না শোনার বান করি। বাংলাদেশে যে দেশের থেকে যে কটা ইম্পোর্টারে এক্সপোর্টারে মাল বাংলাদেশে পাঠায়, প্রতিটা এক্সপোর্টারের ডকুমেন্ট যদি আমার কাছে না আসে, তা বাল ফেলাইতে মিয়া এই জায়গায় গুরু হয়ে বসছি, বুঝেন না? এটা জোবায়েদ ভাই কন্ডম ফাইটে জন্ম নিয়া মাল, এটা সিম্পল কোনো জিনিস না। যেদিন ইম্পোর্ট করব সেদিন আবার ওরকম মজা দিব, কিন্তু আমার ইম্পোর্ট করার ইচ্ছা নাই। কারণ আমি সবাই দিয়ে ব্যবসা করি। ভাই আপনি দোকানদার নেন, কিছু টাকা আমার কাছ থেকে কামাই করেন। লোডার তুমি সবাই তোমার 80 টাকা দে, আমি তোমার 100 টাকা দিই। ভাই আপনি ইম্পোর্টার, সব দোকানে মাল বেচেন কত, 4200, আমি আপনার 4500 দিচ্ছি, ব্যবসা করেন, আমার নামটা মনে রেখেন খালি। আর আমি আসলে চেয়ারটা ছেড়ে দিয়েন আর একটা চার ব্যবস্থা করেন, দ্যাটস ইট। কারণ আমার দরকার চেয়ার, আমার দরকার সম্মান, আমার টাকা দিয়ে কি বাল করতাম, টাকার জন্যই যদি কামাই করতাম তাই এমনই তো এইসব ব্যবসা বাণিজ্য সব গোড়ার ডিম সব ফেলে এমনই চলে যেতাম সংসদ ভবনে। অলরেডি আমার এই প্রতিমন্ত্রীর PSR কার্ডের থেকে শুরু করে হুইপের PSR কার্ডের থেকে শুরু করে সব রেডি, আসো কাজ কাম করো। আর বোঝেন না, একটা মন্ত্রীর ফিএস হলে কামাই করতে আছে, একটা চেয়ারম্যানের ফিও নয় কামাই করেন না, কোটি টাকা কামাই করেন না, তো একটা প্রতিমন্ত্রী বলেন, একটা হুইপ বলেন, একটা সংসদ সদস্যের পিএস হইলে কি লাগে, কি কামাই করা যায় বুঝেন না? লাইসেন্স আমার তো কন্ট্রাক্টরের লাইসেন্স না, ফার্স্ট ক্লাস না, আমার হচ্ছে সে 2009 সালের বিশেষ শ্রেণীর কন্ট্রাক্টরের লাইসেন্স, বাকিটা বুঝে নেন মিয়া। আর মিডিয়াতে 5 বছর ছিলাম তো, এখন যেগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে, তারপরে এখন যেগুলো সুপার হিট, এই নতুন জন্মের এই রাস্তাঘাটের না, টপ লেভেলের, ওগুলোর যে আমার কথা জিজ্ঞাসা করবে না, তারপর জিজ্ঞাসা করবে তোর বাপ কেডা, তোর জন্ম দিছে কেডা মিডিয়াতে, তুই র্যাম্প মডেলের গুরু হয়েছিস, তুই অমুক বিশিষ্ট নায়ক হয়েছিস, নায়িকা হয়েছিস, খালি জিজ্ঞাসা করবেন তোর বাপ কেডা, বড় বড় ক্যামেরাম্যান জিজ্ঞাসা করবেন। এরপরে সংবাদ সংস্থার সভাপতিকে জিজ্ঞাসা করবেন যে ভাই সন্ধ্যা পরে জুবাইদ ভাই ওখানে কি আজকে যাওয়ার ডেট আছে নাকি। কারণ আমরা আড্ডা মারা পাবলিক, আমরা সেই আমলের কলিগ। একটা ছেঁড়া স্যান্ডেল পরে অথবা নর্মাল ভাবে একটা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি, বাপ মারা পছন্দ করি না, এর অর্থ আপনার চিন্তা করার দরকার নেই আমি আপনার লেভেলের, ঠিক আছে? তাহলে আশা করি পচা ভালো মন্দ অনেক গল্প করে দিছি, মন খুলে এবং মন খুলে আপনাদের শেখাই দিছি। যদি পড়াশোনা করেন, যদি বোঝার চেষ্টা করেন, যদি গবেষণা করেন, অনেক কিছু করতে পারবেন। আজ যদি এগুলো না দেখে ওই ঘুরে ফিরে আপনার ভাবির মতো সারাদিন পড়ানোর পরে সকালবেলা অথবা ঘুমোতে যাওয়ার সময় যে উত্তরটা দিবে, মানে মাথার পরে দুটো বাড়ি মারি,
তা আপনার ওই ভাবির দলে যদি আপনি যদি চলে যান তখন তো আপনার ভাবিরেও মারা যায় না, আপনাকেও মারা যায় না। তা আমার ওই কান ধরা ছাড়া যায় ভাই, ভুল করেছি শিখায়, মাফ করেছি শিখায়, কান ধরেছি ভাই, জীবনে আর কাউরে কিছু সত্যি কথা বলবো না, জীবনে আর কাউরে কিছু শেখাবো না, ওই ঘরের খেয়ে বনের মহিষ আমি আর তাড়াবো না, আমি বিরক্ত হয়ে গেছি। দ্যাটস ইট। সো আশা করি আমাদের খানস গ্লোবাল সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেছে, আমার সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, আমাদের কাজ, আমাদের সিকিউরিটি, আমাদের সবকিছু সম্পর্কে। এবং এত কিছু শেখায় একটা ভালো মাল আপনাদের দিতে চরম মাত্রায় পরিশ্রম করতে হয়, আর ভালো মালে টাকা ডাবল হয়। সেই পুরনো আমল গাইড, যদি বাদে লাখ টাকা, না বাদলে ফতুর, এই জিনিসটাকে 80%ই আমরা নামায় নিয়ে আসছি, 80%। আর 20% তো থাকবেই, কারণ যেহেতু মালটা পরিপূর্ণভাবে, কেন মালটা 90%ই খোলা যায় না, না খুলে কিনতে হয়, না খুলে বিক্রি করতে হয়, সেখানে কিছু করার নেই। যাদের ভালো লাগে কাজ করবেন, শক্তভাবে কাজ করবেন, আপনার ব্যবসায় আপনাকে উঠায় দেওয়ার দায়িত্ব আমার, আপনার টেনশন করতে হবে না। আর যাদের খুঁতখুতানি চুলকানি আছে তাদের সবই নয় হাত ধরি পা ধরি, প্লিজ আমাদের কোম্পানিতে ফোন দিয়ে বিরক্ত করবেন না। যেমন বলে কোনো ভিডিওতে আমরা দেখছেন যে গাইড খুলে 2 পিস বিক্রি করি, 100 পিস বিক্রি করি, কতগুলো চোদনা টাইপের শিক্ষিত বেটা দেয় যে ভাইয়া 100 পিস গাইড কি নেওয়া যাবে, কি করবেন ভাই? আমি উত্তরে একটা বাইং হাউসে অথবা একটা কোম্পানিতে চাকরি করি, এই চাকরির পাশাপাশি বিজনেস করতে চাই। তা আমার কোনো ভিডিওতে কি দেখছেন 100 পিস শার্ট খুলে বিক্রি করি? দেখেন নাই, তাহলে আমাকে ফোন দিচ্ছেন কেন? বরঞ্চ বলা আছে যে আমরা এই সব কাজ করি না, আমরা একদম গাইড ইম্পোর্টারের গোডাউনের থেকে নিয়ে কুরিয়ারে করে সাপ্লাই দিয়ে দিই। তা আপনি যে জিনিসটা চাইছেন এটা তো ভুল করছেন। কি কি করে কি কি করে না সেটা আপনি 10টা ভিডিও দেখছেন, এটা বোঝেন নাই? তা আপনার এই যে আপনি জব করেন, বালের জব করেন, আপনি জব সবাই করে, আপনি যেটা করেন সেটা হচ্ছে বালের জব। বালের জব বুঝেন তো? যে জবে আপনার কোম্পানির কোনো উন্নতি আপনারা দিয়ে হবে না, মাস গেলে খালি আপনার বেতন দেওয়াটাই হচ্ছে কোম্পানির লস। আপনার মতো এরকম শিক্ষিত অথবা জব করা ব্যক্তিকে কোম্পানি যে বেতন দিচ্ছে, কোম্পানি 6 মাস পরেই টের পাবে যে একটা আবাল কোম্পানিতে ঢুকছিল, 6 মাসে সব ইসে 1,20,000 টাকা নিয়ে গেছে, কোম্পানি 4 আনা পয়সাও পায় নাই। উল্টে যাওয়ার সময় কোম্পানির মোবাইল চুরি করে নিয়ে যাবেন, ল্যাপটপ চুরি করে নিয়ে যাবেন, ফলে টাকা চুরি করে নিয়ে যাবেন, সাথে ওই বান্ধবী সহকর্মী যে কটা ছিল তার সাথে একটু চুলকাচুলকি করে যাবেন। আর বাসায় যে বুড়ে বলবেন কোম্পানি ঠিক মতো বেতন দেয় না, কোম্পানির মালিকের পলিসি ভালো না, কোম্পানি ভালো করবে না, এই জন্য এটা ছেড়ে দিয়েছি, দেখি নতুন একটা জব খুঁজবো। আর আপনার নতুন বউ তো চিন্তা করবে তাই তো সময় মতো বেতন দেন, অমুক দেন, আর এখানে খুব কম টাকা, আমার জামাই সে সকালে অফিসে যায়, রাত 12টার সময় অফিস থেকে আসে, কত পরিশ্রম করে, এইভাবে কি সংসার চলে? কিন্তু আপনার বউ তো জানেন না আপনি সারাদিন অফিসে বসে কি বারলা ফেলান। আর আপনার দিয়ে কোম্পানি কয় টাকা কামায়? কোম্পানি আপনার দিয়ে 100 টাকা কামাইলে আপনার 10 টাকা দিবে। কোম্পানি ব্যবসা করার জন্য বসছে, আপনার চেহারা দেখার জন্য বসে না, আপনার দুধ পাশা দেখার জন্য বসে নাই। কোম্পানি বসছে টাকা কামাই করতে। টাকা কামাই হবে, কোম্পানির যতগুলো লোকজন আছে সবাই রাজরানীর মতো রাখবে, রাজার মতো রাখবে, প্লাস নিজে একটু সামান্য ভালো থাকবে। বিনিময় হবে কি, এত মানুষের পরিবার যখন সে কন্ট্রোল করতেছে একটা কোম্পানির মালিক, তখন সে সবার একটা ভালোবাসা পাচ্ছে, অর্থাৎ নিজেকে রাজা মনে হচ্ছে এবং নিজেকে অনেক যোগ্য মনে হচ্ছে। যেখানে একজন মানুষ তার একটা বউ একটা বাচ্চারে কন্ট্রোল করতে পারে না, আর বউ আর একটা মা এটা দ্বন্দ্ব থামাইতে পারে না, একটা কোম্পানি মালিক এতগুলো মানুষকে মিলেমিশে সুন্দর করে রাখছে, তো মালিকের মনের মধ্যে তো একটু দাম্ভিকতা আসবেই যে না মাশাল্লাহ আমার আন্ডারে 200 মানুষ আছে, সবাই খুব ভালো আছে এবং সবাই খুব সম্মান করে, এবং সম্মানের থেকে বড় বিষয় ভালোবাসার মন থেকে আমাকে সান্না ডেকে ভাই ডাকে। দ্যাট ইজ দ্য থিং। এইটুকুনের জন্য মানুষ কোম্পানি মালিক হইতে চায়, ওই চেয়ার আর ওই সম্মানের জন্য। কোম্পানি মালিক আমি তো কোম্পানির মালিক, আমি যদি কোম্পানিতে এতগুলো লোক না রাখে আমি খালি মোবাইল একটা হাতে রাখি আর মোটরসাইকেলে খালি একটু ঘুরি, তাও তো মাস গেলে আমার লাখ টাকা কামাই আছে মিয়া। আমার সংসার চলতে সমস্যা হবে, আমার চা সিগারেটের সমস্যা হবে, তবে কোম্পানি কেন দিয়ে বসছি? এতগুলো মানুষের দায়িত্ব কেন নিছি? দেশের এত খারাপ অবস্থা, বিশ্বের এত খারাপ অবস্থার মধ্যে শুধুমাত্র একটা জিনিসের জন্য, যে অনেক মানুষ আমাকে ভালোবাসে এবং আমাকে দিয়ে অনেক মানুষের পরিবার চলে, তাদের বাবা মা সন্তানের দোয়া আমার শরীরে লেগে থাকে। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য থিং। 3 বেলা বিরিয়ানি খাওয়ার জন্য আমি তো সারা রাতে হাফ প্লেট ভাত খাই, হাফ প্লেট। তাও আমি পছন্দ করি কি মসুর ডাল ভর্তা, পেঁয়াজ মরিচ ছাড়া, শুধু লবণ আর কি সরিষার তেল, আলু ভর্তা, লবণ আর সরিষার তেল, আর হচ্ছে আলু ভাজি।
আর যদি ঘন করে ডাল রান্না হয় মাশাল্লাহ, আর যদি একটা ডিম পোস্ট, অর্থাৎ এই 4টে আইটেমের মধ্যে যে কোনো 2টা অথবা একটা আইটেম হলে আমার হাফ প্লেট ভাত খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ। সারাদিন আমি শুধু চা সিগারেট ছাড়া আর কিছুই খাই না, সকালেও খাই না, দুপুরেও খাই না, শুধু রাতিটা খাই। গত 22 বছরই এরকম। যদি কোনো অনুষ্ঠান অথবা কোনো একটা দাওয়াতটাও হয় তখন জোরাজুরির পরে দেখা যায় যে একটু খাইছি, দ্যাটস ইট। এছাড়া কেউ কোনোদিন বলতে পারবে যে আমি আর ওই ঈদের সময়টা বা এই সময় একটু বাসায় আয়োজন হয়, খাওয়া দাওয়া হয়, কিন্তু রেগুলার যে খাবার, আমি হাফ প্লেট শুধুমাত্র রাতে ছাড়া 3 বেলা আমি ভাত খাইছি গত 18-22 বছরে। কেউ দেখাতে পারবে? পারবে না তো। বরঞ্চ অফিসের কাজে অফিসের এমপ্লয়ীদের নিয়ে গেছি, তাদের হোটেলে ঢুকাই বলছি আপনারা খাইতে থাকেন, আমি একটু আর্জেন্ট কাজ করে আসছি বলে, কারণ আমি ওখানে থাকলে আমাকে বলবে স্যার আপনি না খেলে আমরা খাবো না। তা আর্জেন্ট একটা কাজ অথবা কথা বলে তাকে খাইতে বসা বলছি যে মন খুলে যা যা খেতে মন চায় খান। এরপর ওদের খাওয়া শেষ, আমি চলে আসছি, ততক্ষণ আমি হয়তো একটা চা সিগারেট খাইছি, এসে বিল টিল দিয়ে বলছি চলেন কাজে চলেন, খাওয়া হয়ে গেছে না চলেন, কারণ আমার খাওয়া দাওয়া ভালো লাগে না। তা এই যে ব্যবসার জন্য যে বসছি, টাকা কামাই করে কি ভাত খাওয়ার জন্য, বেশি বেশি ভাত খাওয়ার জন্য অথবা 3 বেলা বিরিয়ানি খাওয়ার জন্য কি বসছি? নো, অনলি এই চেয়ারটার জন্য বসছি। আর অসংখ্য মানুষ সান্না ডেকে যেন ভাই ডাকে, ভাই ভালো আছেন, এইটুকুনের জন্য বসছি। এই লেভেলে আপনাকে বুঝতে হলে অনেক সময় পার করে আসতে হবে এবং শরীরে ওই লেভেলের রক্ত থাকতে হবে, যেটাকে বলা হয় ব্লু ব্লাড, আভিজাত্যপূর্ণ রক্ত, যেখানে টাকা, নারী, স্বার্থ, জমি এইসবের নেশা কাজ করে না। তারপরে যে আপনি মানুষের সেবা করতে পারবেন। ওই নাম রাখবো ব্রাদার জোবায়েদ, সিস্টার জোবায়েদ, প্রায় মাদার তেরেসার কাছাকাছি। আর ও পাশে কেসে আপনার ওই মাইলস্টোনের বাচ্চারা যেদিন মরে যাবে সেদিন আমি মৎখর কটারা নিয়ে জন্মদিনে পার্টি করবো আর নাচবো, আর ওই ডোনেশন কোম্পানি বানাবো, সারা দুনিয়ার ক্লাবের অংশগ্রহণ করব, আর এরপরে খালি ডোনেশন আসতে থাকবে, আর সমাজ আবার নাম হবে কি, ওই ডোনেশনের টাকা দিয়ে নিজের রাজধানীর মতো চলবো, রাজার মতো চলবো, আর আমার নাম হবে ব্রাদার মাদার তেরেসার মতো, ব্রাদার জোবায়েদ তেরেসা। মাদার তেরেসা মরার সময় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, পূর্ববর্তী নবীদের উম্মতরা ধ্বংস হয়েছে নবীর কবরে পূজা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় বলছে আমার দ্বারে তোমরা এই কামটা করিও না, তোমরাও ধ্বংস হয়ে যাবে। মাদার তেরেসা সেখান থেকে শিখে বলছে আমার নামে যেন কাউরে মেডেল ক্রেস্ট টেস্ট কিছু না দেওয়া হয়, কোনো পুরস্কার না দেয়, এইটাই আমার শেষ রিকোয়েস্ট। বাংলাদেশে দেখেন যতগুলো প্রাইভেট কোম্পানি আছে, খালি যাবেন মালিকের পিছনে কেসে ওই কেনা ক্রেস্ট, আর সেখানে মাদার তেরেসা পদক। এই মাদার তেরেসা পদকটা আসে কোত্থেকে? ঢাকা শহরে গত 17 বছরে আওয়ামী লীগের আমলে আর বর্তমানে বিএনপির আমলে যতগুলো বেশ্যা বেটি আছে, বেশ্যা মিডিয়া কর্মী আছে, সবার ঘরে মাদার তেরেসা পদক। এই পদক কি হাত দিয়ে দিছে নাকি পুটকি মারা খেয়ে দিছে নাকি এমনি দিছে আল্লাহ মাহবুব জানে। আমার কথাবার্তা কিন্তু লাইন মতো, বেলাইনে না। যেখানে মাদার তেরেসা বলে যাচ্ছে যে আমার মৃত্যুর পরে যেন আমার নামে কোনো অ্যাওয়ার্ড কোনো কিছু যেন না দেওয়া হয়, আমি সাধারণ মানুষ, সাধারণভাবে আমাকে মরতে দেন, মরার পরে ভালো থাকতে দেন। আর আমাদের দেশের সাংবাদিকরা ওই গ্রামের তো সেমডি একটা দুধ পাশাওয়ালা সেমডি একটা আইনে ইচ্ছে মতো ঠাপায় এরপরে কি হয়েছে, একটা মাদার তেরেসা পদক ধরায় দিয়ে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। কি অ্যাওয়ার্ড পেয়েছে, কেন পেয়েছে, তার কোনো হিসাব নাই। তবে এইটার হিসাব আছে যে সাংবাদিক যে ওরে ভাইরাল বানাইছে অন্তত 2-4 বার ওরে খেয়ে দিছে। এরকম পদক মদকের গোষ্ঠী মারি, এরকম পদক মদকের ভিআইপি হইতে যান না, স্বাভাবিক থাকেন, স্বাভাবিক ব্যবসা করেন, যত ভালো থাকবেন তত আপনার চারপাশে শিয়াল কুত্তা এসে ডিস্টার্ব করবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আদর্শ, আপনার নীতিতে আপনি সৎ আছেন, যত বিপদে পড়েন না কেন আপনার শত্রু এসে আপনার প্রতি করুণা করবে, আপনাকে সময় দিবে ওভারকাম করার, এবং সেই সময়টাকে কাজে লাগায় ইনশাল্লাহ আপনি উঠে যাবেন, আবার আপনি আপনার পজিশনে চলে আসবেন। আর এটাই পৃথিবীর নিয়ম, সততার নিয়ম, ভদ্রতার নিয়ম, আদব কায়দার নিয়ম। এবং কলিজা যদি সৎ হয় আল্লাহ আপনাকে একভাবে না একভাবে, মানে আপনাকে পানিশ করতে করতে, পরীক্ষা করতে করতে ঠিক কবরের কাছে নিয়ে যে কবরে এক পা চলেও গেছে প্রায়, ওই জায়গাতে আল্লাহ আপনাকে উঠায় একদম কোটিপতি বানা দিবে। কিন্তু ওই পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আপনার, আর নিজের প্রতি নিজের আস্থা থাকতে হবে, চেষ্টা শক্তি থাকতে হবে। এত সহজ না ব্যবসায়ী হওয়া, জীবনে সাকসেসফুল হওয়া এত সহজ না। তাহলে মেসি যখন অসুস্থ হয়েছিল তখনই সে ফুটবল খেলাটা ছেড়ে দিয়ে গ্রামে যে ওই ধান চাষ করে বেড়াইতো, আজকে সে মেসি হয়ে গেছে। অর্থাৎ সে প্রায় মৃত্যুর কাছ থেকে উঠে এসে তারপরে সে এখন ফুটবলের রাজা হয়েছে।
তাহলে বুঝতে হবে আপনার জীবনে এরকম মৃত্যুর কাছে চলে যাওয়া পর্যন্ত আপনি এখনো যান নাই, আরও সামনে বিপদ আছে, আরও বিপদের জন্য রেডি হন। তাহলে এই কথাগুলো যার বোঝার মতো ক্ষমতা আছে সেই শুধুমাত্র জীবনে সাকসেস অর্জন করবেন। আর এই কথাগুলো যার ভালো লাগে নাই, ওই ভাষা দেখে বেড়াইছেন, তারপরে জুবাইদ ভাই আপনার হাতে এত আংটি কেন, এই বাল দেখে বেড়াইছেন, কসম খোদার আপনার জীবনে কিছু করতে পারবেন না। সবচেয়ে ভালো হয় আপনার মা অথবা বোন অথবা বউ অথবা পাশে পাশের ভাবির পেটিকোটাই না ওটা পরে ঘুরে বেড়ান। কারণ আসছেন ভিডিও দেখতে আর আপনি জিজ্ঞাসা করছেন ভাইয়া আপনার হাতে আংটি কেন। ঠিক আছে, তাহলে আগে আপনাকে কোয়ালিটি পার্সন হইতে হবে, তারপরে অ্যানালাইসিস করবেন, তারপরে ব্যবসা শুরু করে দেবেন। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আর যাদের এই যে এ গ্রেডের কতগুলো 3টা ধাপ দেখাইলাম, কোয়ালিটি মাল যাদের দরকার, যে কথাটা বলি আমার হাত দিয়ে মাল বের হলে সে মালে ব্যবসা দিবে ইনশাল্লাহ। বিশ্বাস আস্থা রাখেন, দুপদাপ কাস্টমার কেয়ারে ফোন দেন, অর্ডার কাটতে থাকেন, মাল খুলবেন, ব্যবসা কীভাবে। আর একটা কথা বলে দিই, সেটা হলো যে আপনি একা মানুষ পৃথিবীর সব কাজ করতে পারবেন না। যেমন তারেক জিয়া সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি এখন ওই কৃষি মন্ত্রণালয়ে ঢুকে তারপরে কৃষক হয়ে জমি চাষ করে দেশের খাদ্যশস্যর উন্নয়ন ঘটাতে পারবে না। উনি জাস্ট একটা ডিপার্টমেন্ট দাঁড় করায় দিছে, কৃষি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাণিজ্য অধিদপ্তর, অমুক অধিদপ্তর, অর্থাৎ এতগুলো হ্যান্ড, রাইট। এরপর একটা গ্রুপ অফ কোম্পানিজ ধরেন, মনে করেন বেক্সিমকো গ্রুপ, সালমান এফ রহমান, যেহেতু সবাই তাকে চিনেন, সো সালমান এফ রহমান, তার অ্যাকাউন্টস অফিসার আছে, মার্কেটিং অফিসার আছে, সেলস অফিসার আছে, প্রোডাকশন অফিস ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্ট আছে যে কোনো প্রতিটা ফ্যাক্টরিতে তার, তাই না? তাহলে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনার কাছে কেন মনে হচ্ছে আপনি দামাদামি করে মাল কিনবেন, আপনি ভালো মাল চিনবেন, অর্থাৎ পারচেস প্রকিউরমেন্ট আপনি করবেন, এরপর মালটা প্রসেস, প্রোডাকশন অ্যান্ড প্রসেসিং আপনি করবেন, এরপর সেলস অ্যান্ড মার্কেটিং আপনি করবেন, আবার টাকা পয়সা নিয়ন্ত্রণ আপনি করবেন, অ্যাকাউন্টসও আপনি হবেন। আপনি একাকি এত কোয়ালিটি, আপনার একার এত কোয়ালিটি, আমি আপনাকে এত কিছু শিখাচ্ছি, এরপরে ঘরে ঢুকার সাথে সাথে আপনার ভাবি কয়ে যে আমার সাথে 3rd ক্লাস পৃথিবীতে একটাও নেই, আমরা বিয়ে করে পৃথিবীর সবচেয়ে পাপের কাম করছে। আর সেখানে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এত কোয়ালিটি হয়ে গেছেন। থামেন, 4-5টা ভাই ব্রাদার ম্যানেজ করেন, 10টা ভাই ব্রাদার ম্যানেজ করেন, 10টা ভ্যান শহরের 10 জায়গায় ছিটায় দেন, এবার খালি মাল দিতে থাকেন। ও কয় টাকায় মাল বেচে কি করে, আপনি একটা মালের কেনা দাম 30 টাকা, আপনি ওরা ধরায় দিবেন 60 টাকা, এরপরে যা বেচে ওর মতো করে কামাই করে নিয়ে যাক, আর আপনি 1 লাখে 2 লাখ বানান। প্রতিদিন খালি দেখেন কত মাল বেরোয়, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা ডিলা, কোনটা টাইট, এত গোড়া টিম আপনার দেখার টাইম নেই। আপনার কাজ হচ্ছে খালি লোকগুলোর পরিচালনা করা, 10টা জায়গা পারলে 20টা ভ্যান বসানো, যেন প্রতিদিন 5 বেল মাল লাগে। কারণ এক বেল মালে আপনার 20,000 করে ইনকাম দিচ্ছে, হাজার লস চুরি বাটপারি হইলো। যেহেতু মালগুলো বাছায় এ গ্রেডের মাল অথবা বি গ্রেডের মধ্যে এ গ্রেডের মাল, অর্থাৎ ব্যবসা সফল মাল, তো 20,000 খাটায় 20,000 পাচ্ছেন এক বেলে। তো সপ্তাহে যদি আপনার 10 বেল মাল যায় অথবা 20 বেল মাল যায়, আপনার লোক যেহেতু বেশি, তা পার ডে আপনার ইনকাম আছে 2 লাখ টাকা, মাসে কত, বাকিটা হিসেব করে দেখেন। আর আপনি সেই সব পলিসি না করে ভাইয়া অমুক জায়গার ওই ওল্ড নেভি ব্র্যান্ডের শার্টের গাইড হবে ভাইয়া, যদি মাল ভাইয়া ভালো পড়ে তাহলে ইনশাল্লাহ ব্যবসা করবো, হ্যান হবে ত্যান হবে, আপনার দিকে কোনো ভালো হবে না মিয়া। একটা মাগি এনে দিলে সেটা চুটতে পারবেন না আপনার এই ডঙের কারণে, কারণ আপনি তো ব্যবসায়ী আর নাই, আপনি এসে আছে কুতকুতানি আর অ্যালার্জি, কোনো ভালো ফেলাইতে পারবেন না মিয়া। ব্যবসা হচ্ছে পলিসিতে। আমার এক বেল মালে 10,000 দিচ্ছে, মানে আমার 10 জন যদি আমার সেলস পার্সন থাকে, পার ডে এক বেল লাগছে, মানে পার ডে 10,000, মাসে 3 লাখ, সবাই সব খরচ দিয়ে শেষে আমার মাসে থাকছে 3 লাখ। 6 মাস গেলে আমার নিজের একটা 2 কাঠা জমি হয়ে যাবে, তারপরের 6 মাসে আমার এই জায়গায় একতলা ঘর হয়ে যাবে, শেষ। আমার পৃথিবীর বুকে একটা জমি কিনবো, মানে পৃথিবীর বুকে আমার নাম লিখবো, পৃথিবীর মালিকানা আমি কিনবো 6 মাসে, আর সেই জায়গায় 6 মাস পরে নিজের ঘর, সেখানে আমার সন্তান বলবে যে আমার বাবা আমার জন্য এটা করছে। মাত্র 12 মাসে আমার পৃথিবীর বুকে আমার নিজের ঠিকানা হইল। আর আপনি মিয়া একটা মাল বেচবেন একা একা, মাল কেন লাল পড়েছে, কেন নীল পড়েছে, কেন একটু ঢিলা পড়েছে, কেন এখানে একটু ময়লা পড়েছে, আপনার দিয়ে ব্যবসা হবে? গাইটের ব্যবসাটা আবার কেমনে? দুনিয়া উল্টে গেলে আপনার দিয়ে ব্যবসা হবে না তো।
দুনিয়া উল্টে গেলে আপনার দিয়ে ব্যবসা হবে না। আমার নাম দিয়ে কোরআন শরীফ অথবা গীতা অথবা বাইবেলের মধ্যে লিখে রাখেন যে জুবায়েদ ভাই বলছে আমার মতো হাফ লেডিস অথবা বোকাচোদা দিয়ে জীবনে কোনোদিন ব্যবসা হবে না। ব্যবসা হচ্ছে কত মাল ঢুকলো, কত বেরোলো, গাইড নিছি সর্বোচ্চ কত মাল, কত পার্সেন্ট মাল আমার গাইডের মধ্যে ভালো পড়ছে, যেটাতে হাত দেওয়া লাগে না অথবা কম হাত দেওয়া লাগছে। কারণ এটা সাদা পড়লো না, ঢিলা পড়লো না, লাল পড়লো, এটা দেওয়ার বিষয় না। মাল বেচাইতে থাকবে। 10 জন মানুষ দিছি বেচার জন্য, 10টা ভ্যান বসাইছি, 10টা হকার বসাইছি। একজন সাদা বেচতে পারে, একজন কালো বেচতে পারে, বাকি কয়েকজন রঙিন বেচতে পারে। মাল জায়গায় বসে খাওয়া শেষ কাস্টমারের। ভাইয়া শুধু ছেলেদের শার্ট নিয়ে কাজ করব। আর একজন আছে ভাইয়া কবে ব্রা আসবে সেদিন ব্রা নিয়ে কাজ করব। আপনি ব্যবসা করতে বসেন নাকি বেটি মানুষের দুধ চাপতে বসেন আর মাপ বুঝতে বসেন? ব্যবসায় যদি করতে বসেন তাই ব্রা কবে 6 মাস পরে আসবে ওই জন্য মালটাল না কিনে খালি ব্রার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, আর ব্রাও আসে না। কারণ এক কন্টেনার মাল আসে একটা, ওটা কি আপনার কপালে জড়বে? তো 6 মাস তো আপনার শেষ। আপনি এবার ব্যবসায়ী, আপনি এবার ব্যবসা শিখেছেন, আপনি আপনার ব্যবসা বুঝেন, আপনি তো পুরো একটা ইজরাতেও খারাপ অবস্থা আপনার। আপনার অবস্থা ইজরাতেও খারাপ, আপনার দিয়ে ব্যবসা হবে না। তাহলে আশা করি প্রচন্ড বকাঝকা বলেন, অপমান বলেন, যা বলেন দিয়ে আপন ভাই অথবা বোনের মতো থাপড়ায় হলো আপনাকে ঠিক করে দিলাম। যদি ঠিক হন, যদি এটা আপনার ব্রেনে লাগে যে অপরিচিত একজন মানুষ সে আপন ভাই অথবা বোন ডেকে এত পচা পচা উদাহরণ দিয়ে আমাকে আজকে সজাগ করে দিছে, আজকে আমাকে ব্যবসায়ী নিজের হাতে বানায় দিছে, এইবার আমি দৌড়াবো, তো স্যালুট। আর এগুলো যে বুঝবেন না, যার কাছে বাজে বাজে কথাগুলোই খালি কানের মধ্যে বাজতে থাকবে আর এটা সারাংশ বুঝবেন না, তার কাছে সরি বলে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পৃথিবীর সবচেয়ে পাপের কাজ করছি যে আমার ভিডিওটা আপনার মোবাইলে ডিসপ্লে হয়েছে। কারণ আমি চাই নাই আপনার মতো একটা থার্ড ক্লাসের কাছে আমার এই ভিডিওটা যাক। কারণ আমি একটা ভিডিওতে জীবনে কোনোদিন 1 পয়সাও বুস্ট করি নাই, সব ন্যাচারাল। ঠিক আছে? তা আমি নিজে লজ্জিত যে আমার ভিডিও আপনার মতো একটা থার্ড ক্লাস কেমনে দেখলো, এটা আমার জন্য একটা ইনসার্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যাদের মাল লাগে আমাদের কাস্টমার সার্ভিসে ফোন দেন। আল্লাহ হাফেজ।